আজকের এই দিনে মানে লাইভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। যারা ১০,৬০০ মধ্যে আছেন তাদের জন্য আজকে খুশির দিন। যারা ১০,৬০০ মানে ক্রস করে গেছেন, মানে যারা ফ্রি টিকেট নেই, তাদের জন্য খুবই দুঃখের দিন আজকে। বিশেষ করে যারা কাছাকাছি নাম্বার পেয়েও, অর্থাৎ ১০০ মানে যদি আমরা চিন্তা করতাম যে ১৫,০০০ টেকাবে, তাহলে অনেকেই, আমি যেটা পোস্টে বলেছি, তাহলে অনেকেই আরো খুশির হাসি আসতে পারতেন ৫,০০০। দেখ, এটা পুরোটাই পিএসসির প্ল্যানের একটা অংশ। যেটা এর আগে থেকেও বলে আসছিলাম যে ১ বছরের মধ্যে বিসিএস এর পুরো জার্নিটা শেষ করার একটা টার্গেট যে নিয়েছে বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবা। তো সবচেয়ে বেশি সময়টা যায় লিখিত পরীক্ষার জন্য। যদি ১ বছরের মধ্যে শেষ করতে চায় পিএসসি, যে বিসিএস এর পুরো জার্নিটা, তাহলে অবশ্যই লিখিতের সময়টা কমায় ফেলতে হবে। আর লিখিতের সময়টা কমানোর জন্যই মূলত এই ২ টা কাজই করেছে এখানে। আজকের যে ২ টা কাজ, সেটা হলো যে ১০,০০০ জনকে টিকিয়েছে। আমরা যদি খেয়াল করি যে ৪৪তম বিসিএস এ প্রায় যে পরিমাণ স্টুডেন্ট ভাইবা দিবে, চাকরি প্রার্থী ভাইবা দিবে, তার মানে এই প্রিলিতে যতগুলো টিকেছে তার চাইতে কিন্তু বেশি। ১০,০০০ টিকেছে প্রিলিতে ৪৬ এ, ৪৪ এ তো ভাইবাই দিবে ১১,০০০ এর মতো। তো দেখেন এখানে ১১,০০০ জন দিচ্ছে, তার মানে এখানে কিন্তু পিএসসির খাতা কাটতে হয়েছে আরো অনেক বেশি। তো খাতা কাটার, লিখিত পরীক্ষার খাতা কাটা যেহেতু সময় সাপেক্ষ, এইজন্য প্রিলিতে কম টিকিয়ে খাতা কাটার যে সময়টা, এটা কমানোর চেষ্টা করেছে। আল্টিমেটলি যেটা দেখা যায় যে ফাইনালি আমরা ক্যাডার যারা হয়, হ্যাঁ? তারা কিন্তু ২৫০০ থেকে ৩,০০০, এবারে সিট মানে ৪৬ একটু বেশি আছে, এজন্য একটু বেশি হবে। তারপরে বাদবাকিগুলো নন ক্যাডার থেকে নিয়োগ পায়। নন ক্যাডারের নিয়োগগুলোও কিন্তু মানে আগের তুলনায় সংখ্যায় কিন্তু কমে যাচ্ছে। তো সব দিক বিবেচনা করলে দেখা যায় যে শেষ মুহূর্তে ভাইবা উত্তীর্ণ হওয়ার পরেও খালি হাতে ফিরতে হচ্ছে ম্যাক্সিমাম জনকে। যেমন ৪১ ৪৪তম বিসিএস এ ১১,০০০ জন যদি পরীক্ষা দেয়, ধরলাম ১,০০০ জন পাস করলো না, ১০,০০০ জন পাস করলো। তো এখানে ২৫০০ জন যদি ক্যাডার হয়, বাদবাকি আরো নন ক্যাডার ধরলাম ১৫০০ র মতো হলো। মেক্সিমাম জনই কিন্তু এখানে ডিসহার্ডেন হচ্ছেন। সেটা শেষ মুহূর্তে গিয়ে ডিসহার্ডেন হচ্ছেন। তো এটা প্রিলিতে শুরুতেই কমায় ফেলছে। এখন শেষ মুহূর্তে ভাইবা পাস করার পরে ক্যাডার না হওয়ার যে যন্ত্রণা, সেটার থেকে প্রিলিতে এই যারা টিকেন নাই তাদের যন্ত্রণাটা অনেক কম হবে এই অংশে। কারণ প্রিলি টিকার পরে আবার কষ্ট করে রিটেন পড়লেন। হ্যাঁ, রিটেনের কষ্টটা কখনো শেষ, মানে এটা যে কষ্ট করলে যে এটা ফল দিবে না এমন না। সামনের যেকোনো রিটেনই আপনার এটা কাজে দিবে। তারপর ভাইবা। এই পুরো জার্নিটা কমপ্লিট করার পরে কাউকে না কাউকে খালি হাতে ফিরতেই হবে। কিন্তু যারা একদম শেষের দিকে আছেন বা প্রিলি টিকেন নাই, তারা যদি ১৫,০০০ টিকা বা ২০,০০০ টিকানোর জন্য যে আরো মেক্সিমাম সংখ্যক এখানে সুযোগ পেতেন, হ্যাঁ? দেখা যাইত তখন মেক্সিমাম সংখ্যকেরই খালি হাতে ফিরতে হতো। সেই জায়গাটা একটু আ হয়তোবা যদি সান্ত্বনার জায়গা রাখেন যে আগের, মানে এটা আসলে বলা যাবে না এইভাবে, আমি বলছিও না। তবে পিএইচ এর স্ট্র্যাটেজি থেকেই আসলে এই কাজটা করেছে। সামনের দিনগুলোতে দেখা যাবে যে যদি সংখ্যা কম হয়, ২,০০০ হলে দেখা যাবে ২,০০০ যদি ক্যান্ডিডেট টিকাইতে হয়, কোন ক্ষেত্রে ৮,০০০ ও টিকাইতে পারে। তো সবকিছুই ঘটতে পারে। তো আপনাকে আমি বলব যে হার্ড প্রিপারেশন থাকা বা সবচেয়ে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও সবাই প্রিলিতে টিকবে না। এটা বাস্তবতা। ধরেন আমরা জানি যে বিসিএস এর আ ৩ ৩.৫ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলেও, ৩ ৩.৫ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। কিন্তু মোটামুটি ভালো লেভেলের প্রস্তুতি রাখে হলো ৫০,০০০ এর মতো, এটা ধরে নিব। আবার একদম টপ লেভেলের প্রিপারেশন যদি আমরা ধরি, ২০,০০০ তো মিনিমাম থাকবেই। এই ২০,০০০ যদি মিনিমাম থাকে, এই ২০,০০০ জনই তো প্রিলিতে কোয়ালিফাই করতে পারল না। ১৫,০০০ টিকলেও ৫,০০০ পারত না। ১০,০০০ টিকিয়েছে, এখানে ১০,০০০ পারেনি। এখন খেয়াল করেন যে এখন কোন ১০,০০০ টিকলো?
তার মানে উপরের দিক থেকে যারা নাম্বারের দিক থেকে যারা আগে আছে সেই 10,000ই কিন্তু টিকলো। আপনি ১১৫ পেয়েছেন আর একজন ১২০ পেয়েছে। ২ জনের মধ্যে আসলে পড়াশোনা বা প্রস্তুতিগত কোনো পার্থক্য ছিল না। কোয়ালিটি সেমই। জাস্ট পরীক্ষার হলে কেউ একটু বেশি ভালো করেছে। বেশি ভালো বলতে বেশি ভালো আমি ওই অর্থে বলব না। কেউ আপনার চাইতে একটু সুবিধা করেছে। হয়তোবা আপনার কনফিউশনটা একটু বেশি হয়েছে, অন্যজনের কনফিউশনটা কম হয়েছে। যার কারণে তার নাম্বারটা বেশি এগিয়ে গেছে। বা আপনি ডিসিশনটা একটু খারাপ নিয়েছেন, অন্যজনের ডিসিশন নেওয়াটা একটু ভালো ছিল। যার কারণে সে আপনার চাইতে আরো কিছু নাম্বার বেশি পেয়ে কোয়ালিফাই করেছে। ১২০ নাম্বার এজন্যই বলছি যে ১২০ নাম্বার যারা পেয়েছে তারা প্রিলিতে হয়তোবা কোয়ালিফাই করেছে। কিন্তু অনেকে দেখবেন যে নাম্বার কাটছাঁট করে ১১৫ তে আসার পরে প্রিলি কোয়ালিফাই করেছে। এটা নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে নাম্বারটা বাদ দিয়েছেন তার উপরে। এবার আমরা জানি যে ১০ টার মতো প্রশ্নে কনফিউশন ছিল। যদি ১০ টার মতো প্রশ্ন কনফিউশন থাকে এগুলোকে বাদ দিয়ে যদি নেগেটিভ যদি কাউন্ট করেন তখন দেখা যাবে যে ১১৫ আসলে হয়তোবা আপনি টিকে গেছেন। কিন্তু as usual যে আমরা মোটামুটি ১০ টার মধ্যে ৫ টা আমাদের নিজের পক্ষে, ৫ টা আবার বিপক্ষে ধরে যেগুলো কাটমার্ক চিন্তা করছি তাদের ক্ষেত্রে কিন্তু ১২০ প্লাস লেগেছে। এটাই হলো স্বাভাবিক বিষয় ছিল। খেয়াল করেন যে আজকের দিনটাতে যাই বলি না কেন, যাদের মানে প্রিলি দিয়ে আসার পরে ১১০ এর নিচে আসছিল, তারা মোটামুটি তখন থেকে ডিসার্টেন ছিলেন যে হয়তোবা প্রিলিতে টিকবেন না। যারা আপনার ক্যালকুলেশন মতে ১১৫ প্লাস পেয়েছেন, যারা টিকেন নাই, তাদের কষ্টটা আজকের দিনের জন্য একটু বেশি হবে। তো আপনাদের জন্য শুরুতে একটা পরামর্শ দিয়ে আমি বাদবাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাদের ১১০ এর উপরে ছিল নাম্বার, তাদের ক্ষেত্রে বলব যে আপনার প্রস্তুতির ক্ষেত্রে কোনো একটা ঘাটতি ছিল না খুব একটা। ঘাটতি যেখানে থাকতে পারে ২ টা জায়গায়। একটা হলো হয় মানে পরীক্ষা কম দিয়েছেন। পরীক্ষা যদি বেশি দেন, দেখা যাবে যে আপনি ১১০ পেয়েছেন। আপনার সেম প্রস্তুতি থাকা অবস্থায় সামনের ১ বছর যদি পরীক্ষার সংখ্যা বাড়ান বা আমি পোস্টে বলেছি যে আমাদের এখানেও তো ১২৩ টা ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে ১২৩ টা পরীক্ষা হবে। এই ১২৩ টা পরীক্ষা কেউ যদি মনোযোগ দিয়ে দেয়, সবগুলো যদি অ্যাটেন্ড করে, আপনার যে প্রস্তুতি নিয়ে আপনি ১১০ এবার পেলেন, সেই প্রস্তুতি নিয়ে সামনের বার ১৩০ প্লাসই পাবেন। আর ১৩০ প্লাস পেলে আপনাকে কখনো টেনশনে থাকতে হবে না। যে কতজন টিকালো, ১৫,০০০ টিকালে আমি টিকবো, ১০,০০০ টিকালে আমি টিকবো না। এরকম একটা কনফিউশন এ কিন্তু পড়তে হবে না। সেইভাবে আপনাকে প্রস্তুত করেন যাতে করে আপনি ১৩০ প্লাস পেতে পারেন। সেভাবে প্রস্তুত করে নেন। আপনার মনে হইতে পারে এত নাম্বার তো দরকার নেই। গত কয়েক বছরের আসলে স্ট্যাটিস্টিক্স দেখেন। এর চাইতে কম নাম্বার পেয়েও আপনি টিকবেন। ২০ পেলেও টিকতেন। ঠিক আছে অনেকে। কিন্তু তার টিকার মধ্যে আপনার দোদুল্যমানতা ছিল। টিকবে কি টিকবে না এরকম একটা কনফিউশন ছিল। কিন্তু আপনি যখন ১৩০ প্লাস পাবেন তখন তো আর আপনাকে এটা নিয়ে কনফিউশন এ থাকতে হবে না। মিনিমাম আমি যদি বলি যে এই যারা ১০,০০০ জন টিকলো, ১০,০০০ জনের মধ্যে ৫,০০০ জন মিনিমাম নিশ্চিন্তেই ছিল যে তারা প্রিলি টিকবে। এটা বলা যায়। কারণ তাদের নাম্বার সেরকম পরিমাণেই তারা অ্যাকুয়ার করেছে যে তারা প্রিলি টিকবে বলে আগেই ধরে নিতে পারে। বাদবাকি এই ৫,০০০ জন হয়তো কনফিউশন এর মধ্যে ছিল। কেউ এই কনফিউশনটা উতরায় কেউ টিকেছে। আর কেউ টিকতে পারে নাই। ঠিক আছে? এই বিষয়গুলোই কিন্তু ঘটছে। আচ্ছা আপনাদের কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। দেখেন, তো যারা প্রিলিতে টিকলেন, রেজাল্ট যেহেতু হলো, প্রিলিতে টিকলেন, এখন ২ পক্ষই এখানে থাকলো। প্রিলিতে টিকা দল আর হচ্ছে না টিকা দল। যারা প্রিলিতে টিকলেন তাদের জন্য সামনে ওয়েট করবে হচ্ছে ৪৬তম বিসিএস লিখিত প্রস্তুতি। এটা নিতে হবে। আর যারা টিকেন নাই তাদের জন্য ৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি। কিন্তু ৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি তারা এখন শুরু করবেন কিনা? না ৪৬তম বিসিএস লিখিত ব্যাচের সাথে লিখিত প্রস্তুতিটা কিছুটা এগিয়ে রাখবেন। খেয়াল করে দেখেন যে ৪৬তম বিসিএস এর
লিখিতের যে ডেট দিয়েছে, কয় তারিখ দিয়েছে আপনারা সবাই জানেন এটা। ঠিক আছে? কয় তারিখ দিয়েছে? সেটা হলো, তারিখ দেয়নি, মাস ঘোষণা করেছে, সেটা হলো আগস্ট মাস। আগস্ট মাস যদি হয়, এখান থেকে আপনার হাতে সর্বোচ্চ, আমি যখন ৪৬তম বিসিএস এর লিখিতের যখন কোর্স প্ল্যানটা রেডি করলাম, তখনই আমার মনে হয়েছে যে আগস্ট মাসে পরীক্ষা হবে। এর বেশি দূর যাবে না। মানে এটা পার করে যাবে না। আগস্ট মাসের শেষের দিকে হলেও এটা নিয়ে ফেলবে। তো সেইভাবেই শিডিউলটা টাইট শিডিউল করেই করা হয়েছে। যত টাইট শিডিউল করেই করি না কেন, এটা ১২ই আগস্ট পর্যন্ত মনে হয় প্রিপারেশন টাইমটা গেছে। ঠিক আছে? যদি ১২ই আগস্টের পরে হয় বা আগস্টের শেষের দিকে যদি পরীক্ষা হয়, সেরকম একটা ডেট আমরা পাবো। তাহলে দেখা যাবে আমরা এই রুটিন অনুসারেই কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবো। আর যদি দেখা যায় যে ডেটটা মানে এপ্রিলের হচ্ছে সরি আগস্টের হচ্ছে মিডল এ পড়ে যাচ্ছে বা ১ম সপ্তাহের মধ্যে পড়ে যাচ্ছে। যদি এরকম হয়, অবশ্যই ১-২ মাস আগেই জানাবে আমাদের। মিনিমাম ৪০-৫০ দিন আগে কিন্তু জানিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের তখন প্রিপারেশন স্ট্র্যাটেজিটা মডিফাই করে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। এখন খেয়াল করেন, যারা কিনা ৪৬ টিকলেন না, তা নাম্বার ছিল ১০৫ এর উপরে, ১১০ এর উপরে বা ১১৫ ছুঁই, ছুঁই এরকম নাম্বার ছিল। তাদের ক্ষেত্রে কি একদম শুরু থেকে হাতে কলমে প্রস্তুতি নেওয়ার কোনো দরকার আছে প্রিলির জন্য? নাই কিন্তু। তারা মোটামুটি কাছাকাছি গিয়েছিল। যদি বেশি টিকাইতো তাহলে তাদেরও টিকার একটা সম্ভাবনা থাকতো। যেহেতু বেশি টিকায় নাই এখানে, এখানে খেয়াল করতে হবে যে আগস্টে যদি রিটার্ন হয়ে যায়, আপনি যদি একটু চালাক ক্যান্ডিডেট হন বা সামনে আপনি ভালো কিছু করতে চান, এরকম দৃঢ় মানসিকতার যদি ক্যান্ডিডেট হন, তাহলে এই আগস্ট পর্যন্ত ৪৬তম লিখিত ব্যাচের সাথে থেকে আপনি লিখিত প্রস্তুতিটা একটা অবস্থানে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। এরপরে ৪৭তম প্রিলি টিকলে সেখানেও কিন্তু এরকম ২-৩ মাসের সময় পাবেন। ৩ মাসের মতোই সময় পাবেন। তখন কিন্তু আর আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না। তখন জাস্ট রিভিশন করবেন, নতুন পড়া পড়বেন, পড়ে আপনি ৪৭তম লিখিত দিবেন এই সময়টাতে। আপনার দেখা যাবে যে এক্ষেত্রে অন্যদের চেয়ে আপনার পরীক্ষাটা ভালো হবে। লিখিত পরীক্ষা ভালো নাম্বার মানে ভালো নাম্বার ক্যারি করতে পারলে আপনি একটা জেনারেল ক্যাডার অবশ্যই পাবেন, এটা বলা যায়। আর যদি ভাইবা ভালো হয়, তখন আপনার কাঙ্ক্ষিত ক্যাডারও পেয়ে যেতে পারেন। ১ম চয়েস যেটা আপনার থাকবে। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। আর যারা কিনা ১০০ র নিচে পেয়েছেন, তাদের কথা একটু কমপ্লিট করে ফেলি। যারা ১০৫ এর উপরে ৫, ১০, ১৫ তারা এই আগস্ট পর্যন্ত ৪৬ এর সাথে লিখিত প্রস্তুতিটাই গ্রহণ করেন। আগস্টের পরে গিয়ে আপনি প্রিলি পড়েন। আগস্টের পরেই তো প্রিলি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। যদি মার্চে প্রিলি হয় ৪৭তম বিসিএস প্রিলি, ৬ মাস কিন্তু সময় আপনার হাতে আছে। তো ৬ মাস সময় থাকলে কিন্তু আপনার এই অবস্থা থেকে অবশ্যই আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে ৪৭তম বিসিএস প্রিলি টিকা সম্ভব। ৬ মাসই আপনার জন্য যথেষ্ট। কাছাকাছি গিয়ে যারা ফিরে এসেছেন। এর বেশি কিন্তু দরকার নাই। ঠিক আছে? ৬ মাস পর থেকে যদি শুরু করেন তাহলেই এনাফ হবে। আর যারা ১০০ র নিচে পাইলেন, তারা ২ টা কাজ করতে পারেন আপনার অবস্থা বুঝে, যে ১০০ র নিচে যে পেয়েছেন আপনার প্রস্তুতি যদি গোছালো থাকে, যে আপনার যা প্রস্তুতি এতদিন নিয়েছেন, গোছালো আছে কিন্তু পড়াশোনা কম আছে। তাহলে পড়াশোনার কনটেন্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। পড়াশোনার কনটেন্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর যাদের প্রস্তুতি গোছানো নাই, তারা ৪৭তম বিসিএস প্রিলির মেইন কোর্স যেটা আছে ১৫ই মে থেকে এটাতে অ্যাডমিট হতে পারেন। ঠিক আছে? প্রস্তুতি গুছায় নেওয়ার জন্য। এখানে ১৪৫ টা বেসিক ক্লাস রয়েছে রেকর্ডেড অবস্থায়। এই সব ক্লাসগুলো আপনার হচ্ছে হাতে লিখে আপনি করতে পারবেন। সবকিছু গোছানো থাকবে। ঠিক আছে? আর যাদের প্রস্তুতি মোটামুটি ১০০ পার কাছাকাছি ৫ এর নিচে বা ১০০ র মাঝামাঝি আছে, তাদের বিগত সালের প্রশ্ন একটু সমস্যা থাকতে পারে। বিগত সালের প্রশ্নগুলো আপনাকে আরএসআই পদ্ধতিতে যেটা আমরা শুরু করেছিলাম, তার ২য় ব্যাচ ১লা মে থেকে শুরু হয়েছে। তো এটা আপনাকে রিভিশনে হেল্প করবে। যারা এবার সাকসেস পেয়েছে তাদের মধ্যে মেক্সিমাম এর কিন্তু এটার কারণে কিন্তু সাকসেসটা আসছে। আমি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকে 50% প্রশ্ন কমন ক্লেম করেছিলাম। এর আগেও ১০ম থেকে ৪৫তম বিসিএস পর্যন্ত সবগুলো দেখিয়েছিলাম। ৪৬তম বিসিএস তে কয়টা কমন পড়ছে এটা হাস্যকরভাবে অনেকে নিজে আলোচনা করে, একটাও কমন পড়ে নাই। এটা আসলে কখনোই হওয়ার কথা না।
ঠিক আছে? আমি বাংলা এবং বাংলাদেশ বিষয়াবলী ২ টাই দেখতে পেরেছি এখন পর্যন্ত। চাকরিতে জয়েন নিয়ে ২৭ তারিখ থেকে এখন পর্যন্ত ব্যস্ত। ঠিক আছে? ব্যস্ত আবার আ রবিবার থেকে ট্রেনিং শুরু। তো সব মিলে এই ব্যস্ততার মধ্যে আমি ২ টা সাবজেক্টের দেখতে পেরেছি। সেটা হলো বাংলা এবং বাংলাদেশ বিষয়াবলী। বাংলা এবং বাংলাদেশ বিষয়াবলীর টোটাল মার্ক কত? ৬৫, ৩০ আর ৩৫ আর ৩০, ৬৫ মার্ক। এই ৬৫ মার্কের মধ্যে বিসিএস প্রিলি মেইন কোর্স থেকেই আসছে ৬৫ র মধ্যে ৫৩ টা প্রশ্ন। আর আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকে আসছে ৬৫ টার মধ্যে থেকে ৩২ টা। ৩২ কে ডাবল করলে হয় ৬৪। মানে ৬৫ টা প্রশ্নের মধ্যে ৩২ টা আসছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 50% এর কাছাকাছি। যেটা ক্লেম করেছিলাম ২ টা সাবজেক্ট দেখিয়েছি, এখন পর্যন্ত সেটাই আছে। বাদবাকি সবগুলো দেখব। আ তখন বোঝা যাবে যে আসলে রিয়াল সিনারিটা কেমন। যে 50% এর কাছাকাছি প্রশ্ন কমন আছে কিনা। যাক, এটা গেল। আর যারা ৪৭ তম বিসিএস লিখিত প্রস্তুতি শুরু করবেন, তাদের ক্ষেত্রে আমি এই ডেটটা কেন জানি মন বলল যে রেজাল্ট খুব দ্রুত দিয়ে দিবে। গতবার এরকম হয়েছিল যে মোটামুটি ক্লাস শুরু হলো, লিখিত প্রস্তুতির ক্লাস শুরু হলো ৪৫ এর ১ সপ্তাহ পরে রেজাল্টটা দিয়ে দিল। তারপরে আবার নতুন একটা ব্যাচ স্টার্ট করতে হলো। সেটা খুবই বিড়ম্বনার একটা ছিল। এইজন্যই একবারে ১৪ মে থেকে শুরু করেছি। আজকে রেজাল্ট হলো ৯ তারিখে। ৯ মে শুরু হইলো। এখন ১৪ মে থেকে আপনার একদম যারা সিওর হলেন ফুল ফেজ এখন প্রস্তুতি এখন থেকে শুরু করতে পারবেন। ঠিক আছে? ৪৬ তম বিসিএস প্রিলি। আর যারা কিনা কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন তারাও এটা করে রাখতে পারেন। আপনার যদি টার্গেট বিসিএস ই থাকে যে বিসিএস ক্যাডার হবেন, তো ডেফিনিটলি আপনাকে শুধু প্রিলির সাকসেস দিয়ে আপনি ক্যাডার হইতে পারবেন না। আপনাকে রিটেন এ ভালো করতে হবে। রিটেন এ ভালো করলে জেনারেল ক্যাডার আসবে। ভাইবা ভালো হইলে আপনার কাঙ্ক্ষিত ক্যাডারটা পাবেন। বিষয়টা এরকম। দেখেন। আর যারা কিনা আম মানে বিগত প্রশ্ন সলভ ও আপনাকে মনে হচ্ছে যে আপনি ভালোভাবে করে ফেলেছেন। দরকার নাই। জাস্ট হচ্ছে ৪৭ তম বিসিএস এর সাথে মানে এটার বিসিএস প্রিলির পড়া যেন ভুলে না যান। সেইজন্য শুধু এক্সাম ব্যাচে আপনি এড থাকতে চান। তাহলে অবশ্যই ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারেন। এখানে ১২৩ টা পরীক্ষা আছে। যেটা কিনা ৮ মে থেকে শুরু হলো। আজকে ৯ মে ২য় পরীক্ষা চলছে। এই আরকি। আর আমাদের বিসিএস ডক্টরের নাম্বার চেঞ্জ হয়েছে। নতুন নাম্বার। আগের যে নাম্বারটা ছিল ওটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করতাম। এখন অফিসিয়াল নাম্বার হিসেবে এটা থাকবে। এটাতে যেকোনো কাজে আপনারা ফোন দিবেন। মানে কোর্স সম্পর্কে জানতে, কোর্সে ভর্তি হইতে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন। মোহাম্মদ খয়বর আলী সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। নীলিমা শিকদার বলেছেন, ভাই ডক্টর কয়জন টিকছে আনুমানিক? এটা এখনই বলা যাবে না। কারণ আমি ওইভাবে খোঁজ নিতে পারি নাই। একটা গেস করা যাবে। যখন কিছু ডেটা আমরা পাবো, এই ডেটার ভিত্তিতে পার্সেন্টেজ দেখে তখন বলতে পারবো। যে যতজন টিকলো ততজনের মধ্যে একটা পোলও খুলে আমি এখন দেখব। ঠিক আছে? সেটা পোল খোলার মধ্যে আমার স্টুডেন্টও কিছু থাকবে, আবার বাইরের স্টুডেন্টরা থাকবে। যাই থাকুক না কেন, একটা ওই পোল থেকে একটা রেজাল্ট আমরা পাইলে তখন বুঝতে পারবো যে আসলে কত পার্সেন্ট ডাক্তার টিকছে। যতজন এখানে অ্যাটেন্ড করবে। এটা এখন বলা যাচ্ছে না, সামনে বলতে পারবো। দেখেন, তাহলে এবার প্রত্যেকটা কোর্স সম্পর্কে একটু আপনাদের পরিচয় করায় দিই। আমি যেহেতু সময় পাচ্ছি না কোনো কোর্স নিয়ে আলাদাভাবে কথা বলতে, আজকের এই উপলক্ষে কথাগুলো বলি। প্রত্যেকের যার যেটা দরকার হবে সে সেটা কোর্স সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন এবং সেটা শুনে ভর্তি হয়ে যাবেন। আল্টিমেটলি একটা কথা বলি, সেটা আমি এক ঝলক যেটা দেখেছিলাম ৪৬ তম বিসিএস প্রিলির প্রশ্ন দেখে মনে হয়েছে যে আমি ঐদিনই বলেছিলাম ১৩৭ এর উপরের প্রশ্ন কমন থাকবে। দেখা শুরু করেছি এটা অবশ্যই বাড়বে। প্রশ্ন কমন থাকা কিন্তু বিষয় না। প্রশ্ন কমন থাকা কিন্তু বিষয় না। ধরেন লেকচার থেকে প্রশ্ন কমন আসলো, এটা বিষয় না। এই যে পড়াটা এটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আপনাকে এক্সাম দিতে হয় ভালো করে। অনেকে আছে ১৪৫ টা ক্লাসের ১৪৫ টা ক্লাসই আপনারা নোট করেছেন। কিন্তু পরীক্ষা ১২৩ টা পরীক্ষা নিয়েছেন, তার 50% পরীক্ষাও আপনারা দেন নাই। ভেবেছেন শেষের দিকে গিয়ে পরীক্ষা দিবেন, কিন্তু আর দেওয়া হয়নি। তো এরকম করে যদি মানে এবারও চলেন তাহলে ফলাফল কিন্তু একই হবে। চেঞ্জ আসবে না। আপনাকে একটা জিনিস একটা খেয়াল করবেন যে টানা আপনি ৬ মাস আপনি ৬ মাস যদি ধরেন যে ৬ মাসের মধ্যে আপনি শুধু ৪ মাস পড়েই যাবেন। শেষ ২ মাস খালি পরীক্ষা দিবেন। এটা একটা ব্যাড টেকনিক।
৬ মাসের মধ্যে আপনি প্রস্তুতি নিলে ৬ মাস ধরেই আপনাকে পরীক্ষার মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। পড়বেন, পরীক্ষা দিবেন। ভুল করবেন সেটা কারেকশন করবেন। কারেকশন করা মানে সেটা আবার পড়বেন। আবার পরের টপিকে যাবেন, পড়বেন, পরীক্ষা দিবেন। ভুল হবে কারেকশন করে পরের টপিকে যাবেন। আপনাকে এইভাবে আগাইতে হবে। তারপরে এই কয়েকটা ৭-৮ টা পরীক্ষা যখন হয়ে গেল, তখন তো আপনাদের জন্য আবার মান্থ ফাইনাল পরীক্ষা আছে, রিভিশন টেস্ট আছে। রিভিশন টেস্ট আবার দিবেন। এর মধ্যে যেটা ভুলে গেলেন রিভিশন করে রিভিশন টেস্ট দিলেন। ভুলে গেলেন সেটা দেখে নিবেন আবার। রিভিশন টেস্টেও যেটা ভুল করলেন, যদি এমন হয় যে রেগুলার পরীক্ষাতে যেটা ভুল করতেছেন, রিভিশন টেস্টেও একই ভুল করতেছেন, তার মানে ওই টপিকটা আপনি পড়ার সময় গাফলতি আছে বা আপনার কনটেন্ট কম আছে পড়া। তখন সেটা আপনার বাড়ায় দিবেন। তো এভাবে করে কিন্তু আপনাকে শুরু থেকেই একটা রেগুলারিটি মধ্যেই যাইতে হবে। ক্লাস করা, পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়েই যাইতে হবে। শুরুর দিকে শুধু ক্লাস করে গেলেন, শেষের দিকে কয়েকটা পরীক্ষা দিলেন, সব পরীক্ষা দিতেও পারলেন না। ওইটা দিয়ে কিন্তু খুব বেশি ভালো করা যায় না। হ্যাঁ, খুব বেশি ভালো কারা করতে পারবে? যাদের মেইন প্রস্তুতি কমপ্লিট, আগে কয়েকটা প্রিলি দিয়েছেন, টিকেছেন। শেষে যেয়ে যদি তিনি হচ্ছে শেষের দিকে ১০-১৫ টা মডেল টেস্টও দেন, তারপরে পরের বিসিএস এ সে টিকবে। সেটার সাথে তো আর আপনার তুলনা না। আপনি যখন এর আগে প্রিলি টিকেন নাই বা প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য তো এইভাবে এই স্ট্র্যাটেজিতে যেতে হবে। উপায় নেই। ঠিক আছে? আরেকটা জিনিস বলি যে আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে প্রিলির জন্য আনবিটেন একটা প্রস্তুতি কৌশল হইতে পারে। সেটা হলো তার জন্য আপনাকে ২ টা করতে হবে যে ৪৭ তম বিসিএস প্রিলি মেইন কোর্স আর আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ কোর্স। ১ম এ যখন মেইন কোর্স করলেন, মেইন কোর্সে ১৪৫ টা ক্লাস, ১২৩ টা রেগুলার পরীক্ষা দিলেন। এর সাথে এলটিএম পরীক্ষাও আছে। এটা দিয়ে একটা প্রস্তুতি একটা লেভেলে চলে গেল। তারপরে যদি বিগত প্রশ্নগুলা সেটা যদি নিজে থেকেই ভালো করে পড়তে পারেন দশম থেকে শুরু করে ৪৬ তম বিসিএস পর্যন্ত, সেটা না। পড়লেও কিন্তু আপনাকে কমপক্ষে ৩ বার পড়তে হবে। ৩ বার আপনাকে পড়তে হবে। তাহলে এটা একটা ভালো রিভিশন হবে আপনার জায়গা থেকে। আর যদি নিজে না পড়তে পারেন তাহলে এই প্রোগ্রামে ভর্তি হয়ে অবশ্যই এই ক্লাসগুলো করবেন। তাহলে দেখবেন যে বারবার ক্লাসগুলো শুনতে বা পড়তে এটা খুব ভালো একটা রিভিশন হয়ে যাবে। পড়ার চেয়ে যত বেশি রিভিশন করবেন পড়ার চেয়ে যত বেশি রিভিশন করবেন, আপনার সেটা তত বেশি কাজে লাগবে। তো আরএসআই পদ্ধতিতে এটাতে কিন্তু প্রচুর রিভিশনের সুযোগ আছে। একই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বারবার রিপিট হয়, বারবার শোনা যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার এটা দেখবেন যে কনফিউশনটা ক্লিয়ার হবে। বারবার রিপিট হওয়ার কারণে মাথায় এমনভাবে গেঁথে যাবে পরীক্ষার হলে অটোমেটিক সেটা সঠিক অ্যান্সার চলে আসবে। খেয়াল রাখবেন। দেখেন ৪৭ তম বিসিএস প্রিলির যে নতুন ব্যাচ ৪৭.2 ইহসানুল হক আবার কংগ্রাচুলেশন জানাচ্ছি লাইভে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। প্রশ্ন কমন মেইন বিষয় না। এক্সাম দিয়ে এমসিকিউ সলভ করতে থাকলে কোনো কিছু বাদ থাকে না। আর তখন এমনিই সব কমন পড়ে। বিষয়টা সেম। আমি আপনাদের মতোই ক্যান্ডিডেট একসময় ছিলাম, তাই? আপনাদের মতোই। তো আমি যেভাবে সাকসেস পেয়েছি, আমি এখন যদি বলি যে এটাই আমার সাকসেস স্ট্র্যাটেজি, এই জিনিসটা তো আমি আগে থেকেই বলে আসতেছি। যে আমি আগে থেকে প্রশ্ন সলভ করতাম অনেক বেশি। পরীক্ষা দিতাম এবং পরীক্ষা দেওয়ার পরে ওই প্রশ্ন সলভ করতে গেলে আমার বেশি সময় লাগতো। পড়ার চেয়ে বেশি সময় লাগতো। কিভাবে আমি ২০০ টা মডেল টেস্ট দেওয়ার পরে যখন আমি ২০০ টা প্রশ্ন সলভ করতে চাইতাম, এই ২০০ টা প্রশ্ন সলভ করতেই আমার অনেক সময় লেগে যেত। সারাটা দিন লেগে যেত মাঝে। কিছু প্রশ্ন এরকম হতো। তো সেরকমভাবে এনালাইসিস করেই কিন্তু আসলে এমসিকিউ গুলো সলভ করেছি। যার কারণে পড়াশোনাটা কিন্তু অনেক ইজি হয়েছে। মানে মনে রাখা আপনি যখন এনালাইসিস করবেন তখন বিষয়গুলো ভালোভাবে মনেও রাখতে পারবেন। আচ্ছা, দেখেন। তাহলে ১৫ মে ২০২৪ সাল থেকে এটা শুরু হবে। ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। প্রিলি মেইন কোর্সের যে নতুন ব্যাচটা। ৩১ জানুয়ারি ২০২৫ খেয়াল করে দেখবেন। পরের ব্যাচগুলো যেটা আসবে সেটা কিন্তু সময় কম পাবে। এখানে কিন্তু অনেক সময় পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সময় পাচ্ছেন। আমরা ৪৭ তম বিসিএস প্রিলি কবে হবে এটা ধরে নিব মার্চ মাসে হবে। কবে ধরে নিব? মার্চ মাসে। সার্কুলার যে মাসেই হোক না কেন, ১ বছর যদি আমরা ধরি যে জানুয়ারিতে সার্কুলার নিয়ে যাই, যেতে পারে। ১ তারিখে যদি সার্কুলার দেয়, হইতে পারে। আবার যদি আগের মতো করে ৩০ তারিখে ৩০ নভেম্বর গিয়ে সার্কুলার দেয়, সেটাও হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন আজকে প্রায় ৮-৯ মাস আগে কিন্তু বলে দিলাম
তারও বেশি, যে জানুয়ারি মানে মার্চ মাসে গিয়ে কিন্তু ৪৭তম বিসিএস প্রিলি হতে পারে। ফেব্রুয়ারি মাসে গিয়ে আন্দোলন করেন না পরীক্ষা পিছানোর জন্য। এর পরের ব্যাচ যখন শুরু হবে জুলাই মাসে, তো জুলাই মাসে যে ব্যাচটা শুরু হবে, তখন দেখা যাবে তার জন্য মাত্র ৬ মাসের প্রস্তুতি, ৬ বা ৭ মাসের প্রস্তুতির সময় থাকবে। কমে আসবে। আপনি যত পরে প্রস্তুতি শুরু করবেন, আপনার সময়টা তত কমে আসবে। এরপরে একদম সর্বশেষ ব্যাচ যখন যদি নভেম্বরে সার্কুলার হয়, নভেম্বরের জন্য সার্কুলার হলে তাদের জন্য আর সময় থাকবে হচ্ছে ২-৩ মাসের মতো। তো যত পরে শুরু করবেন তত আপনার চাপ বেশি থাকবে, পড়াশোনার সময়টা তত কম পাবেন। আপনি যত আগে থেকে শুরু করবেন এবং সিরিয়াসলি শুরু করবেন তত আপনার জন্য সেটা ভালো হবে। এই কোর্সের উদ্দেশ্যই হলো যে এলোমেলোভাবে প্রস্তুতি রোধ করা। কিভাবে করি সেটা? দেখেন, আমার যতগুলো ক্লাস রয়েছে সবগুলোই কিন্তু বিভিন্ন বই ঘেঁটে। আমি নিজে যা পড়েছি তার চাইতেও পরবর্তীতে এই কোর্সগুলা মানে ক্লাস রেডি করার সময় কিন্তু আরো বই কিনেছি আমি। এই সবগুলো বই থেকে কিন্তু মানে সুন্দরভাবে টপিক ওয়াইজ তথ্যগুলো কালেক্ট করে তারপরে এগুলো কিন্তু লিখে আপনাদের পড়িয়েছি। তার মানে এইভাবে পড়লে আপনার প্রস্তুতি কখনো এলোমেলো থাকতে পারে না। একাধিক বই রিসার্চ করা, আপনাকে রিসার্চ করতে হচ্ছে না, বই কিনতে হচ্ছে না, কোন বই পড়বেন রিসার্চের টাইমটা আপনারা এখানে কিন্তু বেঁচে গেল। একটা জিনিস খেয়াল করবেন যে আমরা নিজেরাও যখন প্রথম পড়েছি তখন অপ্রয়োজনীয় অনেক তথ্য পড়েছি। আজকে এতদিন পরে এসে কিন্তু প্রিসাইজলি আমরা বুঝতে পারি যে কতটুকু পড়লেই প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো মার্কটা পাওয়া যায়। প্রিসাইজলি বোঝা যায়। এই যে ১৪৫ টা ক্লাস নিয়েছি, যাই যতটুকু হয়েছে, এটা যদি আপনি কম্পেয়ার করেন বাজারের যেকোনো বই থেকে, আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে প্রত্যেকটা আলাদা বইয়ের চেয়ে একটা ডাইজেস্ট বইয়ের তথ্য কম থাকতে পারে। বাজারের যেকোনো ডাইজেস্ট বইয়ের সাথে আমার প্রিভিয়াস ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা জানেন যে ওই ডাইজেস্টের 30% তথ্য হয়তোবা আমি পড়িয়েছি। যে এত ডাইজেস্টে এত পরিমাণ তথ্য দেওয়া থাকে, যে তথ্যগুলো দেওয়া থাকে তার 30% বাজারের আপনার কাছে যেটা মনে হবে যে বাজারের সবচেয়ে ভালো ডাইজেস্ট সেটা। হ্যাঁ? বা বেশি তথ্য আছে। ওই বেশি তথ্যওয়ালা ডাইজেস্টের সাথে আমার কোর্স কনটেন্ট আপনি মিলাবেন। দেখবেন যে তার 30% তথ্য হয়তোবা আপনাদের আমি এই কোর্সে পড়িয়েছি। তো 30% তথ্য থেকেই যদি ১৩৭ প্লাস প্রশ্ন কমন আসে এবং ওই ডাইজেস্ট গুলো থেকে এত বেশি পড়ে যদি ১৫০ প্লাস প্রশ্ন কমন আসে, ওই ১৫০ প্লাস প্রশ্ন কমনের দরকার নেই। বরং আপনি ১৩০ প্লাস সরাসরি কমন পান আর বাদবাকিগুলা পরীক্ষা দিয়ে আপনি নিজেকে সেই লেভেলে নিয়ে যান। যাতে করে আপনি ১২০ টা প্রশ্ন কমন পাইলেও ১৬০ টা প্রশ্ন দাগায় আসতে পারেন। আবারও বলছি, প্রশ্ন কমন পাওয়া বিষয় এক জিনিস। আর এই পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করে পরীক্ষার হলে ১৬০ টা দাগায় আসা আলাদা জিনিস। সেটার জন্য শুধু পড়ে গেলে হবে না, এই পড়ার সাথে পরীক্ষাটা দিতে হবে। এই যে অপ্রয়োজনীয় তথ্য পড়া থেকে বিরত রাখা। সহজ উপায়ে পড়াকে আকর্ষণীয় করা। আমি আগেও বলেছি যে আকর্ষণীয় করা অর্থে কি, যে জায়গাগুলো পড়াশোনার জন্য মানে পড়তে গিয়ে আমি সমস্যা ফেস করেছি, মনে থাকতো কম, সেই বিষয়গুলো কিন্তু আমি লিঙ্ক ধরে দেখিয়ে দিয়েছি। আমি নিজেকে যেভাবে নিজে পড়াশোনার সময় যেভাবে আমি পড়তাম, সহজ করে নিয়ে পড়তাম, সেটা কিন্তু আপনাদেরও এখানে আমি দিয়েছি এড করে। আর নোট করে যখন একটু প্রস্তুতি নিবেন, আপনি যদি প্রস্তুতি নেওয়ার সময় ২-৩ টা বই ঘেঁটে বা ২-৩ টা বই সামনে রেখে প্রস্তুতি নেন। হ্যাঁ, প্রস্তুতি এখন ভালো চলতেছে, ভালো। মানে পরীক্ষার আগে রিভিশনের সময় পড়বেন ঝামেলা। আর আপনার হাতে যদি এরকম থাকে যে আপনার বাংলার জন্য একটা খাতা থাকলো, বাংলাদেশ বিষয়গুলোর জন্য একটা খাতা, আন্তর্জাতিকের জন্য একটা খাতা। পরীক্ষার আগে ৩-৪ দিন আগে কিন্তু ওটা আগে থেকে রিভিশন করবেন। কিন্তু পরীক্ষার সময়টাতে কিন্তু একটা খাতা থেকে সবকিছু যখন দেখবেন আপনার রিভিশনে, সেটা ভালো হবে না খারাপ হবে। সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আর শেষে একটা কথা বলেছি, অর্থ এবং সময় অপচয় রোধ করা। আপনি অন্য জায়গায় আমার কোর্সের চাইতে এই কোর্সের চেয়ে যদি 50% টাকায় আপনি ভর্তি হতে পারেন, হইলেন। যদি সেখানে প্রস্তুতি না গুছিয়ে আসে, তাহলে ওই টাকাটাই নষ্ট। আমি প্রচুর এরকম ভাবে মানে মেসেজ পাই যারা কিনা কোর্স ফি কমানোর কথা বলেন। তাদের মেক্সিমাম এমন আছে যে ১০-১২ হাজার টাকায় অনেক জায়গায় ভর্তি হয়েছেন। তারপরে অফলাইনের কারণে সেখানে অফলাইন কোচিং এর একটা অসুবিধা তো আছেই। আপনি ক্লাস হারাইলে আর ক্লাস পাবেন না। ক্লাসে না যেতে পারলেন, ধরেন ১০০ টা ক্লাস হলো, ১০০ টা ক্লাসের মধ্যে আপনি যতই অ্যাটেনটিভ হন, ৯০ টা ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন আর ১০ টা পারলেন না। এই ১০ টা ক্লাস আপনি কিভাবে মেকআপ করবেন? তো এখানে অনলাইন হওয়ার কারণে সব ক্লাস রেকর্ডেড থাকার কারণে সবকিছুই আপনি পাচ্ছেন। আর এখানে আপনার সবকিছু যেহেতু গুছায় দিচ্ছি, তার মানে একবারই আপনার প্রস্তুতিটা গুছিয়ে যাচ্ছে। আপনার বাইরে যাওয়া আসার যে সময়, এটাও নষ্ট হচ্ছে না। প্লাস আপনি কি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে কোনটা ভালো কোনটা মন্দ,
যতটুকু আপনি জানেন এই জায়গা থেকে, আপনি ফ্রি ক্লাসগুলো দেখবেন। এজন্যই বলেছি ফ্রি ক্লাস আছে প্রায় ২০ টার উপরে, আরো বেশি ক্লাস আছে। এই ক্লাসগুলো আগে দেখবেন। দেখলে আপনি বুঝে যাবেন। আপনার এমন না যে সব জায়গার ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, এমন না। আপনি এই প্ল্যাটফর্মে আছেন বা এই নলেজ মানে এই ইনফরমেশন টুকু আপনার কাছে পৌঁছেছে। মানে আমার ইনফরমেশন আমি যেগুলো বলছি, আপনার কাছে পৌঁছেছে। তো এই অবস্থায় আপনি বিগত যে প্রি ক্লাসগুলো নিয়েছে, এই ক্লাসগুলো আপনি দেখেন। যদি দেখে মনে হয় যে না আপনি এইভাবে প্রস্তুতি নিলে আপনার জন্য ভালো হবে, আপনার বেটারমেন্ট তো আপনাকে বুঝতে হবে। যদি মনে করেন যে এইভাবে প্রস্তুতি নিলে আপনি ভালো করতে পারবেন, এই বিশ্বাসটা যদি আপনার মধ্যে আসে তখন ভর্তি হবেন। আর এখানে ১০,০০০ প্লাস বেস্ট এমসিকিউ এক্সামগুলো একটা বলেছি। ৮,০০০ এমসিকিউ তো রয়েছেই। এছাড়াও আরো এলটিএম এক্সাম সহ বাদবাকি আরো কিছু পরীক্ষা আছে। সেগুলো নিয়ে কিন্তু ১০,০০০ প্লাস এক্সামের মতো হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়। আর ১৭৫ টা এক্সাম বলা আছে, এটাও এইভাবেই টোটাল নাম্বার এলটিএম এক্সাম সহ যদি কাউন্ট করি, ১৭৫ টার মতো এক্সাম কিন্তু হয়ে যাবে। তো এই হলো অবস্থা। আপনাকে বলেছি যে প্রি ক্লাস আছে, স্টুডেন্ট রিভিউ প্রচুর আছে। গত ১ বছরে প্রচুর স্টুডেন্ট রিভিউ পেয়েছি। ১০০-১৫০ র মতো স্টুডেন্ট রিভিউ আছে। সরি। সেগুলো দেখবেন। দেখে আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন যে তারা আসলে কিভাবে কি ফিল করেছে স্টুডেন্টরা পড়ার সময়। ঠিক আছে? প্রস্তুতি গুছাইয়া দেওয়া এক বিষয়, ঠিক আছে? নিজের পড়া আরেক বিষয়। প্রস্তুতি গুছাইয়া দেওয়া আমার কাজ। ঠিক আছে? পড়ার কাজ হলো আপনার। এখন আপনি যদি না পড়েন, তাহলে সেখানে কিন্তু আমি খুব বেশি বাধ্য হয়ে করে পড়াইতে পারব না। আচ্ছা পড়লেন আপনি ক্লাস করলেন। যদি পরীক্ষা না দেন, সেটাও তো আমি খুব বেশি বাধ্য করতে পারব না। পরের কাজটুকু আপনার থাকবে। আমি গাইডলাইন দিব, পরের কাজটুকু আপনার থাকবে। সেই কাজগুলো যদি করেন তাহলে প্রিলি টিকবেন। ঠিক আছে? আপনি এখানে ভর্তি হলেই কখনো প্রিলি টিকবেন না। গাইডলাইন পাবেন, পারফেক্টলি পাবেন, প্রিলি টিকার মতোই পুরোটাই থাকবে। কিন্তু আপনাকে সেটা মেনে চলতে হবে। প্রত্যেকটা নির্দেশনা পালন করতে হবে। এ এখানে পুরো কোর্স প্ল্যান কিন্তু দেওয়া আছে। ১৫ মে থেকে শুরু হবে সেটার ক্লাস আপনি করবেন ১৬ মে, ১৭ মে, ১৮ মে গিয়ে পরীক্ষা দিবেন। পরীক্ষাগুলো অবশ্য চালু থাকবে। এখানে ৩১ জানুয়ারি ২০২৫ বলা আছে। এর ১ মাস পর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এক্সামগুলো কিন্তু চালু থাকবে। এর মধ্যে মানে কোন এক্সাম যদি আপনার রেগুলার টাইমে মিসও যায়, আপনি কিন্তু সেটা পরীক্ষা দিতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এর মধ্যে দিতে পারলে এরপরে আপনি প্রশ্নগুলো আপনি পড়তে পারবেন। কিন্তু এই ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কোর্সটা চলবে। তারপরে ১ মাস আরো সময় থাকবে। আপনার কোনো এক্সাম মিস থাকলে সেগুলো দিতে পারবেন। আর এর মধ্যে তো মিস হইলে তো যেকোনো সময় দিতে পারবেন। তো এইভাবে ১ম মাস গেল। ১ম মাস ফাইনাল এক্সামও হবে ৩ থেকে ৪ জুন এরকমভাবে বলা আছে। এরপরেও আপনি দিতে পারবেন। তো এরকমভাবে পুরো প্ল্যানটা দেওয়া আছে। পুরো প্ল্যান দেওয়া আছে। ২য়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ১২ টা একাডেমিক মাস এখানে দেওয়া আছে। সরি আমি পুরোটা দেখাচ্ছি না আপনাদের এখন। দেখাতে সময় লাগবে। আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি। পুরোটার মানে পোস্টের মধ্যেই ছবিগুলো পেয়ে যাবেন। আর গ্রুপেও আপনাদের হচ্ছে মানে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। যখন ক্লাসরুমে ভর্তি হবেন তখন। এই ৩০ থেকে ৩১ জানুয়ারি গিয়ে দেখেন শেষ হলো। ১২ তম মান্থ ফাইনাল। এরপরে আপনারা আরো ১ মাস পরীক্ষা সুন্দরভাবে দিতে পারবেন, যেগুলো পরীক্ষা বাদ আছে। ঠিক আছে? ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। আচ্ছা, এরপরে আমি গেস করছি যে মার্চে গিয়ে ১ম সপ্তাহের মধ্যে হয়তোবা পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে? মার্চের ১ম বা ২য় সপ্তাহের দিকে। যেরকমই হোক মানে এখন তো বুঝতে পারছি না ডেটের আগে পরে কোনো অসুবিধা আছে কিনা। তবে মার্চ মাসে হওয়ার সম্ভাবনাটা রয়েছে বেশি। আর এর সাথে আছে ৬৫ টা এক্সাম আছে এলটিএম এর। এই এলটিএম হচ্ছে লং টার্ম মেমোরাইজেশন। ঠিক আছে? এগুলার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষা যেটা আছে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ এখানে মুখস্থ ভিত্তিক যে পার্ট থাকে, এখানে মুখস্থ ভিত্তিক পার্টটা বাদ দিয়েও আপনি প্রিলি টিকতে পারবেন। ঠিক আছে? বাদ দিয়েও প্রিলি টিকা যায়। কিন্তু ওইগুলোতে আবার ভালো করতে হয়। এখান থেকেও কিছু নাম্বার ক্যারি করা যায়। ক্যারি করলে সেটা আপনাকে হেল্প করবে। আর যদি ক্যারি না করেন তাহলে আপনার এটা অন্য জায়গায় আপনার ভালো করতে হবে। তাহলে এখানে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়মস, ফ্রেজ, অনার্স, সাবস্টিটিউশন, অ্যানালজি, হোমোফোনস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব,
বাংলা ভাষার এই টপিকগুলো সমার্থক, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ এগুলো কিন্তু আছে। বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, মানসিক দক্ষতা, কম্পিউটার নৈতিকতারও কিছু টপিক এখানে রাখা হয়েছে 65 টা এক্সামের মাধ্যমে। তো এখান থেকে কিছু জিনিস আপনাদের রিপিটও হবে। তো এলটিএম এ কিন্তু মুখস্থ ভিত্তিক পার্টগুলোই এখানে আসলে রাখা হয়েছে, যাতে করে আপনারা একটা লম্বা সময় ধরে মুখস্থ ভিত্তিক পার্ট যেগুলো আছে এগুলো পড়ে পরীক্ষাগুলো দিতে পারেন। আর এটা বড় কথা হচ্ছে, যা পড়বেন না কেন পুরোটাই আমি কিন্তু পিডিএফ এখানে দিয়েছি আপনাদের, পূর্ণাঙ্গ পিডিএফ। এখানে যা টপিক আছে এই টপিকগুলোর উপরে পুরোটাই পিডিএফ দেওয়া আছে এবং পিডিএফ এও মার্ক করে দেওয়া আছে যে কোন পরীক্ষা কতটুকু পর্যন্ত হবে। এই সিনোনিম বেসিক পার্টের পার্ট 1 পিডিএফ এ মার্ক করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, হ্যাঁ? এরকম করে মার্ক করা আছে এগুলো। তো সেইভাবে পড়ে পরীক্ষা দিবেন, অন্ততপক্ষে একবার করে হলেও। মুখস্থ করার দরকার নাই। এগুলো তো মুখস্থ থাকবে না। আপনি পড়বেন, পড়ে পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নটা আবার ভালোভাবে সলভ করবেন। এভাবে করলে আপনি ভালো করবেন আশা করা যায়। তো এখানে ৬৫ টা কিন্তু এক্সাম আছে। আচ্ছা। এর সাথে আমি বলব যে কমপ্লিমেন্টারি কিছু যে বিষয়টার কথা আমি বললাম যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের কথা বলেছি। তো এটা থাকলো। আর যারা কিনা মানে ওই মেইন কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, আপনার প্রস্তুতি মোটামুটি গোছানো আছে, কিছু নাম্বারের জন্য শুধু প্রিলি টেকেন নাই, তাদের জন্য হইতে পারে যে আইদার আপনি আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের মাধ্যমে এটা কভার করে নেন। এটার কিন্তু বহু ফ্রি ক্লাস দেওয়া আছে। প্রথম মনে হয় দশম থেকে ১৭তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা, এর মধ্যে একটা বাদ দিয়ে মনে হয় পুরোটাই ফ্রি লাইভ করা হয়েছে। পরের বিসিএস গুলোতে হয়তো কিছু অংশ ২০ টা বা ৩০ টা প্রশ্ন করে লাইভ করা আছে। এই পুরো আরএসআই এর যে পুরোটা আছে, পুরোটা আপনি ফ্রি আগে দেখেন। ফ্রি দেখার পরে যদি মনে হয় যে না আসলেই এটা আপনার প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনতেছে, আগের চেয়ে আপনি ভালো করছেন, বা যে বিষয়গুলোর ক্লাস বা প্রশ্ন সলভ আপনি দেখলেন, আগের চেয়ে আপনাকে তথ্য সমৃদ্ধ করছে, আপনার প্রস্তুতিতে এটা আরো বেশি ভালো ইফেক্ট ফেলছে, তাহলে কষ্ট করে এটাতে ভর্তি হয়ে যায়েন। কারণ এটার দরকার আছে। এটাই আপনাকে বুস্ট করবে ওই ১১৫ থেকে ১৩০ এ পার করতে। ঠিক আছে? মানে ওই প্রস্তুতি যদি থাকে আপনার নিজে থেকে, এগুলো বুস্ট করবে। এটা খেয়াল করবেন এটা। তো এখানে কিন্তু মোটামুটি ১ম ফেজটা আমরা লাইভ নিয়ে কমপ্লিট করেছি। আর যেহেতু এই ক্লাসগুলো আর মানে ২য় বার লাইভ করার সুযোগ নেই, যে ক্লাসগুলো হবে। ১ম বিসিএস এর প্রশ্ন কখনো চেঞ্জ হবে না। ৪৫তম বিসিএস এর প্রশ্ন কখনো চেঞ্জ হবে না। সেমই থাকবে। এইজন্য এই ক্লাসগুলো শুরুর ধাপে সব লাইভ নিয়ে ফেলেছি। এখন ক্লাসগুলো সব রেকর্ডেড পাবেন। নতুন যেটা ৪৬তম বিসিএস প্রিলির যে সলভ ক্লাসটা, এটা আমি নিবো যেকোনো সময়। এখানে ১ম ফেজটা, এখানে ৩ ফেজে আপনি মানে এটা নিতে পারবেন। মানে প্রস্তুতিটা নিতে পারবেন। এখানে টোটাল ক্লাস রয়েছে ৪৬ টা। সামনে আরো ২ টা ক্লাস হবে। সেটা ৪৮ টা হয়ে যাবে তখন। এই ক্লাসগুলো কিন্তু ৪ মাসের মধ্যে যেকোনো সময় আপনি এই ক্লাসগুলো নিতে পারবেন। ১ম ফেজ তো কমপ্লিট হয়ে গেছে। ২য় ফেজ শুরু হয়েছে ১লা মে থেকে। এখানে বিষয় হলো যে এখানে ৪ মাসের মধ্যে আপনি প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। ৪ মাসের মধ্যে। ৩য় ফেজ আবার শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে। মানে ২য় ফেজ মে থেকে শুরু করে মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত হবে। তারপর 2nd ফেজ, এখানে কোন ডেটে কোন প্রস্তুতি নিবেন, কোনটার প্রস্তুতি নিবেন সেটা কিন্তু এখানে দেয়া আছে। সেইভাবে আপনারা প্রস্তুতিগুলো গ্রহণ করবেন। ক্লাসরুমে ঢুকলে তো সব ক্লাস একসাথে পেয়েও যাবেন। আপনি চাইলে এক মানে এখানে ডেট কিন্তু ফাঁকা আছে। ১ এর পরে ৩ মে, ৩ এর পরে ৫, ৭, ৯, ১১ এরকম করে কিন্তু দেওয়া আছে। এইভাবে আপনি কিন্তু এইভাবেও আপনি ক্লাস করতে পারেন। চাইলে আপনি রেগুলার ক্লাস করে আপনি ২ মাসের মধ্যেও শেষ করে ফেলতে পারেন। পরে আপনি রিভিশন করতে পারেন এটা। আর যারা কিনা মানে রেগুলার কোর্সে ভর্তি হবেন, ৪৭তম বিসিএস প্রিলির মেইন কোর্সে যারা ভর্তি হবেন, তাদের জন্য তো খেয়াল রাখবেন যে তাদের তো আলাদা রুটিন আছে। আবার এই রুটিনও দেওয়া আছে। তো তাদের জন্য ৪ মাস তারা ৪৭তম বিসিএস প্রিলি পর্যন্ত এটার অ্যাক্সেস থাকবে। তো ওগুলো করার পরেও কিন্তু এই ক্লাসগুলো কিন্তু করতে পারবে। মেইন ক্লাসটা ফাঁকে বা মেইন ক্লাসটা কিছুদিন আগে নেওয়ার পরেও কিন্তু এই ক্লাসগুলো কিন্তু করে যেতে পারবে। ঠিক আছে? এজন্য তাকে যে এই রুটিন অনুসারে মেইনটেইন করে পড়তে হবে এমন না। তার ফাঁকা টাইমে সেটা পড়ে ফেলতে পারবে। এটা বিষয় গেল। আর যারা কিনা এটারও প্রয়োজন হবে না যাদের, এখানে কিন্তু পুরো ক্লাসটা দেওয়া আছে। ৪৫ পর্যন্ত তো হয়েছেই। ৪৬তম বিসিএস প্রিলির যে প্রশ্নটা, এটা আমরা সলভ করব সামনে। সেটা আবার লাইভ হবে অবশ্যই। আচ্ছা। এবার খেয়াল করেন যাদের এটাও দরকার নাই, শুধু এক্সাম দিবেন।
তাদের জন্য ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচে আপনারা ভর্তি হইতে পারেন। এখানে টোটাল ১২৩ টা এক্সাম আছে। ৮,০০০ এমসিকিউ আছে টোটাল। কোর্স ডিউরেশন এখানে ৭.৫ মাস। এবার খেয়াল করেন, এটা একটা ইম্পোর্টেন্ট একটা বিষয় যে পরীক্ষার আগেও কিন্তু অনেকে ৮,০০০ এমসিকিউ শুধু পড়ে গিয়ে পরীক্ষা দিতে চেয়েছিলেন। খেয়াল করে দেখেন এই ৮,০০০ এমসিকিউ সেমই ছিল, সেম থাকবে। আপনাকে যদি বলা হয় ১০ দিন আপনার আগে পড়া থাকলে আপনি এটা তখন ভালোভাবে মানে দেখে গেলে এখান থেকে কিছু বেনিফিট পাবেন। কিন্তু এখন খেয়াল যদি করেন যে আপনি এই যখন ৭.৫ মাস প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আগে বেসিক পড়াটা তো পড়ছেন আপনি। আপনার যে আগের বই ছিল, গাইড ছিল বা নিজের নোট ছিল, সেই নোট থেকে আগে পড়ছেন এই টপিক ধরে। ৮ মে থেকে যেরকম শুরু হয়েছে, আজকে ৯ মে বাংলা সাহিত্যের এই পরীক্ষাটা চলতেছে ৫০ মার্কের। আবার ১১ মে পরীক্ষা আছে ইংলিশ লিটারেচারের। এভাবে কিন্তু পরীক্ষা কিন্তু চলতেই থাকবে। তাহলে এই ৭.৫ মাস যদি আপনি নিজের প্রস্তুতির সোর্স থেকে যদি প্রস্তুতিটা গ্রহণ করেন, তারপরে আপনি পরীক্ষা দিলেন ৫০ টা প্রশ্নের, ৫০ টা প্রশ্নের, ৬৫ টা প্রশ্নে, ৮০ টা প্রশ্নে। পরীক্ষা দেওয়ার পরে ডেফিনিটলি এখানে আপনি কেমন করলেন সেটা দেখার বিষয়। ওখানে তো লিডার বোর্ড থাকবে, মেরিট লিস্ট থাকবে। কে কেমন করছে সেটা দেখার বিষয়। আপনি যদি এই মেরিট লিস্টে যে স্টুডেন্ট গুলো আছে, তাদের সাথে যদি কম্পিট করে না পারেন, তাহলে ফাইনাল পরীক্ষাতে আপনি কেমনে পারবেন? আপনি কিন্তু নিজেই আগে থেকেই বুঝে যাবেন যে আসলে আপনার প্রস্তুতিটা কোন লেভেলে আছে, আপনি টিকবেন কি টিকবেন না। কারণ এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারাই তো মূল পরীক্ষায় আপনার সাথে ফাইট করবে। তো ৫০ এর মধ্যে যদি কেউ ৪০ পায় আর আপনি যদি সেখানে ২০ পান, তাহলে আপনার মধ্যে তার নাম্বারের পার্থক্য কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে? ৪০ পাইলে আপনি ৩৫ পাইলেন। আপনি কাছাকাছি আছেন। প্রস্তুতি লেভেল ভালো আছে। আপনি এটাকে ধরে রাখবেন বা ভালো করার চেষ্টা করবেন। খারাপ না। তো এইভাবে কিন্তু দেখেন খেয়াল করে যে মেইন কোর্সে যেভাবে পরীক্ষাগুলো হয়, রিভিশন হয়, এখানেও সেম কোশ্চেনেই এখানে খেয়াল করে দেখেন পরীক্ষাগুলোও আছে, আবার এটারও কিন্তু রিভিশন টেস্ট হয়। তো ক্লাস যাদের প্রয়োজন নেই তারা এই পরীক্ষাগুলো দেন। ৮,০০০ এমসিকিউ মানে এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ভাগ করে কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে পরীক্ষা টোটাল কতটা? ১২৩ টা। ঠিক আছে? এটা টোটাল প্ল্যানটাই কিন্তু তারিখ ওয়াইজ দেওয়া আছে। এই তারিখ ওয়াইজ কিন্তু পরীক্ষাগুলো চলবে। আপনি যদি খেয়াল করেন যে এখানে ২২ ডিসেম্বর পর্যন্ত টোটাল পরীক্ষা এখানে দেওয়া আছে। ঠিক আছে? এটারও অ্যাক্সেস আপনার থাকবে এই পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্তই থাকবে। ঠিক আছে? ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবে। তো এর মধ্যে যদি পরীক্ষাটা মিস করেন, সেই পরীক্ষাগুলোও কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? পরীক্ষাগুলো পরে দিতে পারবেন। আর এর মাঝখানে যদি আপনি মিস করে যান যেকোনো সময়ই দিতে পারবেন। তবে সব পরীক্ষার অ্যাক্সেস থাকবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এটা নিয়ে মোটামুটি আমি প্রিলির যা আছে একবারে বলে শেষ করলাম। ৮ মে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটার নতুন ব্যাচও আসবে। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এটা নতুন ব্যাচ আসবে কিনা? মাত্রই শুরু হলো ৮ মে থেকে। আমার কথা হচ্ছে রেজাল্ট যেহেতু হইল আজকে ৯ মে, আপনি এখন থেকে এই ব্যাচে ভর্তি হয়ে যান। ৳৭৯৯ মাত্র এই ব্যাচের ফি। তো এই কোর্সে ভর্তি হয়ে যান। আপনি পরের ব্যাচ যেটা আসবে, পরের ব্যাচের আজ থেকে ২ মাস পরে যদি আসে, তো সেটার অপেক্ষায় থাকলে তো এই ২ মাস আপনার নষ্ট। সেটার অপেক্ষায় থাকলে ২ মাস নষ্ট। তো সেটা করা যাবে না। তাহলে আ আমি এখন ৪৬ তম বিসিএস লিখিত কোর্সের দিকে যাচ্ছি। আচ্ছা, লিখিত এবং প্রিলির কোর্সের মধ্যে বেসিক একটা জায়গায় পার্থক্য আছে। কোন জায়গায় পার্থক্য আছে? কোর্সের মধ্যে। আমি বলছি প্রস্তুতির ক্ষেত্রেও একই বিষয় থাকে। খেয়াল করে দেখেন যে একই রকম প্রস্তুতি প্রায় নিয়েছেন। বললাম ৫০,০০০, তার মধ্যে হয়তো বেস্ট প্রস্তুতি নিয়েছেন ২০,০০০, টিকলেন ১০,০০০। এই ২০,০০০ যারা বেস্ট প্রস্তুতি নিয়েছেন বলে আপনারা নিজেকে বিশ্বাস করেন, হ্যাঁ? তাদের প্রস্তুতিটা ডেফিনিটলি ৫০,০০০ এর পরে যারা আছেন তাদের চেয়ে অনেক ভালো। একটা লেভেলে কিন্তু আপনারা এস্টাবলিশড করেছেন। আপনার জ্ঞানও কিন্তু সেই পরিমাণই হয়েছে বা যে তথ্য ভান্ডার আপনার মধ্যে আছে সেটা কিন্তু সেই পরিমাণই কিন্তু হয়েছে। তাহলে এই জায়গা থেকে যদি খেয়াল করি আপনারা সেটা আমার মেইন কোর্সে ভর্তি হয়ে নোট করেই পড়েন বা আগে বই বা গাইড গুলো থেকে যারা পড়েছেন সেটা সেভাবে পড়ে নিজেকে সমৃদ্ধ করেছেন। তার মানে আপনার কিন্তু আর হাতে কলমে সবকিছু বুঝাই দেওয়ার অবস্থায় আপনি আর নাই। একদম নতুন তো না। নতুন না। নতুন যারা শুরু করবে তাদের হাতে কলমে সব দেখায় দিতে হয়। এজন্য বিসিএস প্রিলির যে মেইন কোর্সটা এটা কিন্তু হাতে কলমেই এজন্য আমি পড়াই এবং লিখে পড়াই, বুঝে পড়াই, সময় নিয়ে পড়াই। তো যখন কেউ প্রিলি পাস করে
প্রিলি পাসের যোগ্যতা অর্জন করে, সে কিন্তু ওই পর্যায়ে থাকে না। যে হাতে, হাতে ধরে সবকিছু বুঝাই দিতে হবে। সে মোটামুটি একটা ম্যাচুরিটি পেয়ে যায়। যার কারণে এখানে কিন্তু মানে ম্যাথ করানো ছাড়া বা কিছু বিষয় সায়েন্সের কিছু বিষয় ছাড়া কিন্তু সবকিছু কিন্তু হাতে, হাতে লিখে নোট করে দেওয়ার মতো না। এখানে যে টপিকগুলো যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর সাপেক্ষে পিডিএফ গুলো দিলে সেটা কিন্তু আপনারা পড়ে ফেলতে পারবেন। সাথে যে জিনিসগুলো বোঝানোর আছে সেই জিনিসগুলো বুঝাই দিলে বা সহজ করে দিলে সেটা কিন্তু আপনার পড়াশোনাতে হেল্প করবে। এখানে লিখিত প্রস্তুতিতে সবচেয়ে বেশি আ হেল্প করবে যেটা, সবচেয়ে বেশি যে হেল্প করবে যেটা সেটা হচ্ছে আপনার সিলেবাসটা কমায় ফেলাতে হেল্প করবে। আপনি য যদি ৪৭তম বিসিএস এর কেউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন বা যখন আসবে আরকি। সময় পাওয়া সাপেক্ষে আসবে কি আসবে না তার উপর নির্ভর করে। এখনই আসলে পুরোটা গ্যারান্টি দিতে পারছি না। ওই পর্যায়ে গিয়ে কি হবে। আচ্ছা। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে কি যখন লিখিত সিলেবাসটা আপনারা দেখবেন অনেক কিছু আছে সিলেবাসের মধ্যে লেখা। এবং প্রত্যেকটা সাবজেক্টের যদি একটা সাবজেক্টিভ বই কিনেন, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি, গণিত, মানসিক দক্ষতার কথা বাদই দিলাম। প্রিলিতে যা পড়ছেন ওটাই এনাফ। আবার নিজের সাবজেক্টিভ যে পড়া আছে, পরীক্ষা আছে সেটা। তাহলে এই সবকিছুতে প্রত্যেকটা বই এরকম মোটা, মোটা হয়। এখন বাজার থেকে কিনে নিয়ে এসে ওই মোটা বই পড়া শুরু করলে আপনার তো প্রত্যেকটা বই পড়তে ১ বছর লেগে যাবে। বিগত সালের প্রশ্ন দেখে আপনি সেটা ভালোভাবে পড়ে আপনি এনালাইসিস করে প্রশ্ন কমায় ফেলতে পারেন। সেটা করতেও নিজের সময় লাগবে। সেটা থেকে এখন সময় আছে কিনা সেটা আপনি বুঝবেন। তো এখানে যা পিডিএফ এর মধ্যে যা দেওয়া হবে এবং ক্লাসে যেগুলো গুরুত্ব সহকারে পড়তে বলা হবে সেগুলোই পড়বেন। এমন না যে আপনাকে সব প্রিলিতেই যেহেতু আমাদের সব কমন লাগে নাই, রিটেন এর জন্য সব কমন লাগবে না এবং সব কমন আশা করাও তো বোকামি। মানে এটা তো আসলে ওই যে মানে আপনি ক্যাডার হবেন, ক্যাডার সুলভ আচরণও হবে না যে আপনি সব কমন পাবেন। আপনার 60% প্রশ্ন কমন পাইলেই এনাফ। ইভেন আমরা বিগত সালে ওইভাবেই প্রশ্ন কমন পেয়ে এসেছি। এবং তারপরে ওইটা অ্যান্সার করার চেষ্টা করে এসেছি। 100% কিছু পরীক্ষায় হয়তোবা 100% কেউ পারে নাই। মানে যে বিষয়গুলো থাকে যে ম্যাথের ক্ষেত্রে তো আপনি না পারলে তো 100% অ্যান্সার অনেক ক্ষেত্রে হয় না। ওগুলো অ্যান্সার করা যায় না। স্পেসিফিক কিছু অ্যান্সার থাকে সেগুলো অ্যান্সার না করলে 100% অ্যান্সার হয় না। তারপরেও কি ওই 60% কে কিন্তু থাকলেও বাদবাকি জিনিসগুলা যেমন বাংলাদেশ বিষয়াবলীর কিছু জিনিস আছে আপনি বানায় লিখতে পারবেন আইডিয়া থাকলে। ঠিক আছে? আন্তর্জাতিক বিষয়াবলীর খোঁজ খবর রাখলে, এখন থেকে নিয়মিত পত্রিকা টিভি সংবাদ এগুলো দেখলে আপনার কমন না আসলেও আপনি কিছু না কিছু লিখে আসতে পারবেন। এইভাবে কিন্তু ফুল অ্যান্সার কিন্তু করে আসা যায়। তাহলে খেয়াল করে দেখেন যে এই যে পড়াটা কমায় দিয়ে নির্ভর করার যে ব্যাপারটা, লিখিত কোর্সে আসলে সেটাই পাবেন। পড়াটা গুছাইয়া দেওয়া আরকি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আছে। সবকিছু খুঁজতে যাওয়া, খুঁজে আবার কোন জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা সিলেক্ট করা। এটা অনেক নিজের পক্ষ থেকে যখন প্রস্তুতিটা নিবেন সেটা আরো বেশি। আর এখানে আমার কাছে পড়াতে আরেকটা সুবিধা হবে কি, আমি কোনো মানে ওভারঅল কোচিং সেন্টার হিসেবে আপনাকে চিন্তা করব না। মানে নিজেকে চিন্তা করি না। আপনি যখন আসছেন এখানে বা লিখিত প্রস্তুতি যখন নিতে আসবেন, তখন আমি চিন্তা করি যে আমি একটা ক্যান্ডিডেট, আপনিও একটা ক্যান্ডিডেট। আমি ক্যান্ডিডেট হয়ে যেভাবে লিখিত প্রস্তুতিগুলো নিয়েছি, ৪ টা লিখিত পরীক্ষা দিয়েছি এবং ৪ টাই তো হয়েছে। সর্বশেষ ৪৪তম বিসিএস এর ভাইবার ডাকও আমি পেয়েছি। তাহলে খেয়াল করেন যে, যেভাবে পড়াশোনাটা করলে একটা ক্যান্ডিডেট হিসেবে যতটুকু একজন ক্যান্ডিডেটের পক্ষে নতুন একটা ক্যান্ডিডেটের পক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব, আপনি পুরাতন ক্যান্ডিডেট হইলে তো তখন তো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তখন তথ্য বাড়ান, কমান তখন আপনি নিজেই বুঝবেন। নতুন ক্যান্ডিডেট হিসেবে লিখিত নতুন ক্যান্ডিডেট হিসেবে যতটুকু পড়া আপনার পক্ষে সম্ভব, সেটা একমাত্র আমিই জাজ করতে পারবো একজন ক্যান্ডিডেট হিসেবে। একটা কোচিং এ গেলে কিন্তু সে কিন্তু ওটা আপনাকে ওইভাবে হিসাব করবে না। প্রত্যেকটা সাবজেক্টের যে টিচার, তার জায়গা থেকে বেস্ট পড়ানোর চেষ্টা করবে বা বেশি পড়ানোর চেষ্টা করবে। আপনি নিতে পারেন বা না পারেন সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন একটা সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে আপনাকে সব সাবজেক্ট পড়তে হবে, তখন আপনি চাইলেই সব সাবজেক্টের সব তথ্য বা সব প্রশ্ন আপনি পড়তে পারেন না। পারার সুযোগ হবে না। একদিকে একটা সাবজেক্ট শেষ করার পরে দেখবেন যে অন্য সাবজেক্ট পড়ার আর সময় পাচ্ছেন না। তো এই জায়গায় এটাই দ্রুত হবে যে আমি যেহেতু বলা আছে যে আগস্টে এখানে পরীক্ষা নিবে।
কাকতালীয়ভাবে আমিও একটা গেস করেছিলাম পরীক্ষা আগস্টে হতে পারে। তো সেইভাবেই কিন্তু এখানে আমি আগস্ট পর্যন্ত রুটিনটা সাজিয়েছি। মানে আগস্টের মধ্যে ১২ই আগস্ট পর্যন্ত মূল প্রস্তুতিটা কমপ্লিট করেছি। এখন ১২ই আগস্টের পরে গিয়ে যদি পরীক্ষা হয়, ধরেন আগস্টের শেষ সপ্তাহে হইলো, তাহলে তো খুব ভালোভাবে আমরা এইভাবেই শেষ করে যেতে পারলাম। এর মধ্যে রিভিশন টেস্ট আছে, সাবজেক্ট ফাইনাল আছে। এটা সহ আরকি। আর যদি দেখা যায় যে কোনো কারণে ডেটটা আগায় নিয়ে আসছে, আগাইলেও তো আমরা মোটামুটি খবরটা পেয়ে যাবো ৪০-৪৫ দিন আগেই। তো সেভাবে আমাদের একটু টাইম কমায় নিয়ে এসে তখন এটাকে কমায় ফেলতে মানে প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে? তো একটা কথা আগেই বলেছি, যাদের নাম্বার ভালো ছিল, কোনো কারণে টিকতে পারেন নাই, তারা ৩ মাস আপনি লিখিত পড়েন। ৪৭ এ যেন টিকার পরে আপনার লিখিত নিয়ে আর টেনশন না করতে হয়। তখন যেন আপনি আরো ভালো করার জন্য মানে আপনার স্টেপ গুলো নিতে পারেন বা তখন ভালো করার জন্য পরিশ্রমটা দিতে পারেন। এই। আরেকটা বিষয়, সেটা গতবার আমি ৪৫তম বিসিএস এর আগে করেছি। একটা জিনিস তো বলেছি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100% যা পিডিএফ দিব সেখান থেকে আপনি পড়ে ফেলতে পারবেন। 100% পিডিএফ পাবেন। হ্যাঁ? যা খোঁজার দরকার, যা পিডিএফ বা পড়াশোনার কনটেন্ট যা নিয়ে আসার দরকার, আমি সার্চ করে নিয়ে এসে পিডিএফ করে আপনাদের দিব। আপনাকে গিয়ে খুঁজতে হবে না কোনো কিছু। ঠিক আছে? যেমন আন্তর্জাতিক বিষয়াবলী তো প্রত্যেক বছর বিসিএস এর আগেই তো চেঞ্জ হয়। আমি নিজেই আন্তর্জাতিক বিষয়াবলী আপনাদের পড়ানোর জন্য ৪৫তম বিসিএস এর আগে কিন্তু সব বাজারে কিন্তু বইগুলো কিনেছি। কিনে কিন্তু সেখানে পিডিএফ করে কিন্তু আপনাদের দিয়েছি। এছাড়া ৪৫তম বিসিএস এর আগে একটা কাজ আমি করেছিলাম। সেটা হলো প্রতিটি বিষয়ের জন্য সাজেশন তৈরি করেছিলাম। প্রশ্নগুলো দিয়ে সাজেশন তৈরি করেছিলাম। আলাদা করে তো ছিলই, মানে পিডিএফ ছিল আলাদা করে, ক্লাসে আলাদা করে ছিল। টপিক ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন আকারে মানে প্রশ্নগুলো লিখে, টপিক ভিত্তিক প্রশ্নগুলো লিখে সাজেশন তৈরি করেছিলাম। মানে এটা আপনাদের জন্য চেকলিস্ট হিসেবে কাজ করবে। যখন পড়াশোনা হয়ে গেল, শেষের দিকে রিভিশনে যাবেন। রিভিশনের সময় তো আপনার সব দেখে আসলে প্রস্তুতি মানে রিভিশন করার প্রয়োজন হবে না তখন। প্রশ্ন দেখবেন, একপাশে চেকলিস্ট থাকবে। আপনি সেই প্রশ্নগুলো পড়েছেন কিনা? বা পড়ার পরে আপনার মনে হলো যে এই প্রশ্নটা আপনি মানে আপনি মনে করতে পারছেন না, কি দিয়ে শুরু করবেন? বা এর মধ্যে কি টপিক আপনি বা কি পয়েন্ট আপনি নিয়েছিলেন এটা মনে নেই। তখন ওটা আপনি চট করে দেখে নিলেন পিডিএফ থেকে বা আপনার পড়ার জায়গা থেকে। তো এই পিডিএফটা গত বছর মানে সাজেশনটা তৈরি করতে পেরেছি একটু সময় দিয়ে। এটা ১ম এ প্ল্যান ছিল না, কিন্তু পরবর্তীতে আমি সময় দিয়ে এটা করেছিলাম। এটা আপনাদের ৪৬তম বিসিএস লিখিততে হেল্প করবে। এবং সেটা শুরুতেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? সবগুলো পিডিএফ, কোর্স কনটেন্ট সবগুলো শুরুতেই কিন্তু পেয়ে যাবেন এগুলা। একটা বিষয় বলে রাখি যে এক্সাম ব্যাচ আছে আর হলো মেইন কোর্স আছে। মানে লিখিতের ফুল কোর্স আছে। ফুল কোর্স হলে সবই পাবেন। আর মানে এক্সাম ব্যাচে ভর্তি হইলে শুধু রুটিন অনুসারে এক্সাম গুলোই দিতে পারবেন। এর বাইরে আর কিছু পাবেন না। আপনি এই যে হলে আপনাকে মেইন কোর্সেই বা ফুল কোর্সেই ভর্তি হইতে হবে। এটা নিয়ে প্রচুর অ্যানসার দিতে হয়। এখানে বলে ফেললাম আমি। আরেকটা সুবিধা আছে যে আপনার যদি মনে হয় যে এটা লিখিত কোর্সে আছে, যেহেতু আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করেন যে প্রিলিতে কেন সাবজেক্ট ভিত্তিক কোর্স নাই? প্রিলির প্রস্তুতি আমি এভাবেই যেভাবে সাজিয়েছিলাম যাতে করে প্রিলি যেহেতু একটা ফাউন্ডেশন মা মানে বিসিএস এর একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে প্রিলির প্রস্তুতি। তা আপনি আমার কাছে শুধু একটা সাবজেক্ট পড়ে যাবেন, ২ টা সাবজেক্ট পড়ে যাবেন। পড়ে যাওয়ার পরে মনে হবে যে অন্য সাবজেক্ট গুলো আর আমার মতো করে আপনি গুছাইতে পারছেন না। তখন আবার ব্যাক করে চলে আসবেন। এমনটা না। যখন আসবেন প্রিলির পুরো প্রস্তুতি যেন এখানকার নিতে পারেন, এইজন্য কিন্তু ওটার সিঙ্গেল বা সাবজেক্টিভ আলাদা কোনো কোর্স নাই। আর যখন আপনি প্রিলি পাস করে গেলেন, তখন আপনাকে একটা মানে ফুল কোর্সের জন্য আমি এখানে বাধ্য করতে পারি না। কারণ আপনি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেই আপনি কিছু না কিছু আ মানে একটা ভালো পর্যায়ের প্রস্তুতি আপনার আছে। মানে এক্সপার্ট তো হইতে হবে না এখানে। বিসিএস ক্যাডার হইতে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট হইতে হবে না। ওই লেভেলের প্রস্তুতি আছে। যেটাতে আপনি বুঝতে পারেন যে আপনি এই লেভেলের আর মানে এখানে এসে লিখিততে আমার কাছে না পড়লেও চলবে। হয়তোবা দেখা গেল যে ৬ টা সাবজেক্টের মধ্যে এখানে আপনার ১ টা ২ টা সাবজেক্টের সমস্যা আছে। আপনার এই ১ টা ২ টা সাবজেক্টের সমস্যাটা এখানে সমাধান করে নিতে পারবেন। সেটার সুযোগ আছে। আবার কেউ চাইলে প্রিলির সময় যেভাবে প্রস্তুতিটা গুছিয়ে দিয়েছি, লিখিত প্রস্তুতিটা যেহেতু একসাথে এখানে গুছায় দিব, সেটাও আপনি ফুল কোর্সেও বা মেইন জয়েন করতে পারেন। আবার সাবজেক্টিভ কোর্সেও কিন্তু আপনি সিঙ্গেল সাবজেক্টেও কিন্তু ভর্তি হতে পারেন। তো ১ম এই সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে এবার শুরু করেছি। এটা একটা বিশেষ কারণ আছে। যেহেতু মানে এই আগামী রবিবার থেকে আমার ট্রেনিং শুরু, হ্যাঁ? যার কারণে এখানে।
যে এখানে মেক্সিমাম ক্লাসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ ক্লাস আছে এবং ক্লাসগুলো আমি মানে এগুলো রেকর্ডেড অবস্থায় আছে এই ক্লাসগুলো। খেয়াল করে দেখেন আলো, শব্দ, অম্ল, ক্ষারক, লবণ, চুম্বকত্ব, বায়ুমণ্ডল, পানি। ঠিক আছে? এগুলো আছে। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু লাইভ ক্লাসের প্রয়োজন হবে। নতুন আপনার কোনো প্রশ্ন থাকলে যেটা বুঝবেন না এই ক্লাসগুলো থেকে। এর মধ্যে কিছু ক্লাস কিন্তু ফ্রিও দেওয়া আছে। সেই ক্লাসগুলো দেখেন, আলোর ক্লাসটা ফ্রি আছে, চুম্বকত্বের ক্লাসটা ফ্রি দেওয়া আছে। তো এই ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে আসলে হবে, আপনার চলবে এটা দিয়ে, তাহলে এগুলোতে ভর্তি হবেন। ঠিক আছে? আর এখানে দেখেন ১৭ই মেতে দেওয়া আছে প্রবলেম সলভিং আর এক্সট্রা ক্লাস। এটা আবার লাইভ হবে আপনাদের নিয়ে। কোনো কারণে যদি ১৭ই মে না নিতে পারি, আগে নিব। আগে নেওয়ার চেষ্টা করব এবং লাইভ নেওয়ার পরেই ১৮ই মেতে গিয়ে কিন্তু পরীক্ষা হবে। ১৪ই মে, ১৫ই মে, ১৬ই মে পড়লেন। সাধারণ বিজ্ঞান এই অংশটুকু শেষ করবেন। ১৭ই মে গিয়ে আপনি হচ্ছে আপনার যে প্রবলেমগুলো থাকবে সেটা সলভ করে নিবেন। সলভ করে নিয়ে ১৮ মে গিয়ে পরীক্ষা দিবেন। তারপরে আবার ১৯ মে থেকে ১৯ মে, ২০ মে, ২১ মে পড়বেন। ২২ মে গিয়ে লাইভে আপনি প্রবলেম সলভ করে নিবেন। আগে বা পরে এদিক হইতে পারে। কারণ আমার শিডিউলের সাথে সবকিছু আসলে ম্যাচ করে এখানে তো একটা শিডিউলটা দেওয়া হয়েছে। কিন্তু আমার ব্যস্ততার সাপেক্ষে শিডিউলটা এদিক ওদিক হইতে পারে। ঠিক আছে? আগেও নিতে পারি বা একদিন পিছায়েও যেতে পারে। এরকম হইতে পারে। তারপরে হলো এই ২৩ মে পরীক্ষা। এখানে খেয়াল করে দেখেন আপনার কাছে মনে হবে যে এত পড়তে পারবো একদিনে? এরকম মনে হইতে পারে। উপায় নাই। ৩ মাস সময় আছে। এখন সবার জন্যই ৩ মাস। একদম পুরাতনদের জন্য 3 মাস না। পুরাতনদের জন্য ৩ মাসই হিউজ টাইম। নতুনদের জন্য যে ৩ মাস, সব নতুনদের জন্যই কিন্তু ৩ মাস। এজন্যই বললাম যারা ৪৬ তম বিসিএস প্রি টিকেন নাই, কাছাকাছি গেছেন। তারা ৪৭ এর সময়ও কিন্তু এই সময়টাই পাবেন। তখন যদি নিজেকে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এখন এই প্রস্তুতিটা আগায় রাখেন। ঠিক আছে? এবং অনেকেই আগায় রাখার জন্য ভর্তি হবেন। কিন্তু পরে আর এনার্জি পাবেন না। এরকম হইলে আপনি উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হবেন। ১ম দ্বন্দ্ব যে এটা হলো আপনার ওই ৪৭ তমতে সেম প্যারায় আপনার যাবে আবার নতুন করে। আর ৪৬ তম এই কোর্স যদি আপনি কমপ্লিট না করেন, এরপরে আর আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে না। ঠিক আছে? এজন্য ভর্তি হইলে আপনি যখন যে কোর্সে ভর্তি হন, তখন সেই কোর্সটা আপনাকে সিরিয়াসলি শেষ করতে হবে। কোন মানে আপনার সিরিয়াসনেস যদি না থাকে, ওই ধরনের স্টুডেন্টকে আমি মোটেও এলাও করি না এখানে। তো সেইভাবে বুঝে শুনে যেকোনো কোর্সে গিয়ে ভর্তি হবেন। বিশেষ করে লিখিত কোর্সের ব্যাপারে তো আরো আপনাকে মানে এখানে কোন রকম ইনসিনসিয়ার হওয়া যাবে না। লিখিত কোর্সের ক্ষেত্রে কোনোভাবেই ইনসিনসিয়ার হওয়া যাবে না। এখানে আপনি প্রিলির ধাপ পেরিয়ে এসেছেন বা পেরোনের কাছাকাছি ছিলেন। আপনার একটা ম্যাচুরিটি আসছে। সেই ম্যাচুরিটির প্রমাণটা এখানে দিতে হবে পড়াশোনাটা ভালোভাবে করে। এখানে এসে গা ছাড়া ভাব থাকা চলবে না। তো এইভাবে কিন্তু সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি খেয়াল করে দেখেন যে আমরা ১৪ই মে শুরু করলাম এবং এখানে পহেলা জুনে গিয়ে কিন্তু সাবজেক্ট মানে একদম মডেল টেস্টটা হয়ে যাচ্ছে। সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির ফুল সিলেবাসের মডেল টেস্ট। এখন অনেকেরই হচ্ছে যে এই জায়গাটাতে পহেলা জুন পর্যন্ত খেয়াল করে দেখেন। পহেলা জুন পর্যন্ত সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি। অনেকেই আছেন যে টেকনিক্যাল ক্যাডার, সেটা মেডিকেল থেকে হোক বা অন্য যেকোনো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার হোক। তাদের কিন্তু মানে যারা একদম স্রেফ টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার দেওয়া আছে, তাদের কিন্তু সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি পরীক্ষা দিতে হচ্ছে না। তারা করবেন কি? তারা এই সময়টাতে নিজের সাবজেক্টিভ পড়াটা পড়ে রাখবেন। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সময় পাবেন না। জেনারেল পড়া মানে জেনারেল পরীক্ষা হয়ে যাওয়ার পরে, রিটেনের জেনারেল পরীক্ষা হওয়ার পরেই পরের দিনই কিন্তু আপনার টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের পরীক্ষাটা পড়তে পারে। রুটিন করে হয়তোবা পরের দিন না পড়লে তারপরের দিন বা তারপরের দিন ৩ দিনেই তো পরীক্ষাটা হয়ে যায়। সাবজেক্টিভ ২ বা ৩ দিনে কিন্তু হয়ে যায়। তার মানে আলাদা করে কিন্তু সময় পাবেন না। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনার যে টেকনিক্যাল পড়া, এই পহেলা জুনের মধ্যে শেষ করার একটা চেষ্টা করতে হবে আপনাকে। চেষ্টা করা মানে কি? আপনাকে শেষ করে ফেলতেই হবে। পরের সাবজেক্ট গুলো তো আপনাকে পড়তে হবে এবং রিভিশনও করতে হবে। তার মানে এখন থেকে আজকে ৯ তারিখ, যারা কিনা এই সিলেবাস অনুসারে আপনারা পড়বেন মানে একদম বোথ ক্যাডার বা জেনারেল ক্যাডার আছেন, তারা তো এই সিলেবাসই ফলো করবেন। কিন্তু যারা শুধু টেকনিক্যাল ক্যাডার আছে, তাদের সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি পড়তে হচ্ছে না। প্রফেশনাল ক্যাডার যারা আছে,
তারা এখন থেকে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রস্তুতিটা ১লা জুনের মধ্যে, মানে ৩০ মে বলা আছে, ৩০ মের মধ্যে একদম কমপ্লিট করে ফেলেন। তারপরে বাংলা ১ম এবং ২য় পত্র এটা পড়া শুরু করেন ২ জন থেকে। তো এটারও বলা আছে ক্লাসটা কেমন হবে সেটাও বলা আছে রেকর্ড। এটা পুরোটা ভালোভাবে দেখবেন। পুরোটা ভালোভাবে দেখবেন কোর্স প্ল্যানটা। তাতে কোনো কনফিউশন থাকবে না, ভুল বোঝাবুঝি হবে না। কোনটা রেকর্ডেড, কোনটা লাইভ এটা ভালো করে দেখবেন কোনটা, হ্যাঁ? তাহলে কিন্তু কনফিউশনটা হবে না। আর আমি আল্টিমেটলি সব ক্লাস লাইভ নিতে পারবো না, এটা বাস্তবতা। ট্রেনিং এ থাকবো, জবে থাকবো। ট্রেনিং শেষে আবার জব শুরু হবে। তো আমাকে লাইভ এর যে ডেট গুলো আছে সেই লাইভ ডেট গুলো ম্যানেজ করে আমি লাইভ ক্লাসগুলো নিবো। আর বাদবাকি দিনগুলোতে আমার রেকর্ড যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনাকে মানে এখান থেকে অ্যাক্সেস মানে লাভবান হইতে হবে রেকর্ডের মাধ্যমে। রেকর্ড যা আছে অতটুকু দিয়ে আপনার এনাফ হবে। কারণ রেকর্ডের সাথে পিডিএফ দেওয়া আছে। তো কি পড়বেন সেটা তো পিডিএফ এর মধ্যেই দেওয়া আছে। আর বাদবাকিটা আপনার যেটা সমস্যা সেটা তো আবার লাইভে যেটা আছে, লাইভ হবে যেদিন সেই সমস্যাটা সমাধান করেও নিতে পারবেন। এইভাবে বাংলা যারা আবার টেকনিক্যাল ক্যাডার আছেন তাদের জন্য বাংলা ২য় পত্র আবার পড়তে হয় না। আসলে বাংলা ২য় পত্রের মধ্যে পড়ারও কিছু নাই। খেয়াল করে দেখেন যে এখানে পড়ার কিছু নাই বলতে গ্রন্থ সমালোচনার রচনা ছাড়া। এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু রচনার একটা করে পিডিএফ এখানে থাকবে প্রত্যেকটা প্রস্তুতির সময়। সেটা শুধু পড়ে ফেলবেন, মুখস্থ করা না। আবার এই অংশটুকু শুধু বলা আছে যে কিভাবে অনুবাদ, সংলাপ, পত্র লিখনের প্রস্তুতি নিবেন, গ্রন্থ সম্মেলনের প্রস্তুতি নিবেন আর রচনা তো পিডিএফ দিলেই হবে। এর বাইরে কিন্তু কিছু লাগছে না। এটা সেকেন্ড পার্টে, এটা শুধু আপনাকে যারা শুধু টেকনিক্যাল দিবেন তাদের স্কিপ করতে হবে। এটার জন্য আসলে ফির কম বাড়া কিছু হবে না। গাণিতিক যুক্তি এটাতেও আপনার আ ১৯ জুন থেকে শুরু হবে। অনেকে যাদের সমস্যা থাকে এই সমস্যাগুলোর ক্ষেত্রে শুধু এটাতেও ভর্তি হতে পারেন। এখানে বিষয় হলো যে গাণিতিক যুক্তির সিলেবাস যেটা আছে ইংলিশে, হ্যাঁ? ডেফিনিটলি ইংলিশে দেওয়া আছে ম্যাথমেটিক্যাল রিজনিং। কিন্তু এখানে যে নামগুলো দেওয়া আছে, নামগুলো শুনলে শুরুতে খারাপ লাগতে পারে বা অনেকের ভয়ও লাগতে পারে। অনেক কিছু লেখা আছে এখানে। কি বললাম? অনেক কিছুই এখানে লেখা আছে। তা আমরা কোন সিলেবাসের সাথে অভ্যস্ত সেটাকে বলেন। আমরা হচ্ছে প্রিলির সিলেবাসের সাথে অভ্যস্ত। প্রিলির সিলেবাসের সাথে অভ্যস্ত। তো এখন আপনি যদি এই টপিক গুলো পড়েন, বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সূচক, লগারিদম, একঘাত, দ্বিঘাত সমীকরণ, সেট, ভেনচিত্র, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, এগুলো যদি পড়েন তাহলে আপনার কাছে টপিকের নাম কিন্তু খুবই ইজি মনে হচ্ছে, পরিচিতই টপিক। কিন্তু ইংলিশে যেগুলো আছে এগুলো কিন্তু পরিচিত টপিক মনে হবে না। সাজানোও কিন্তু আছে এখানে ওইভাবেই যে আপনি প্রিলিতে যে সিরিয়ালে আপনি এই টপিকগুলোর নাম পড়েছেন সেইভাবেই মোটামুটি কাছাকাছি ওই লেভেলেরই কিন্তু সাজানো আছে। তো এটার সুবিধা হবে কি আপনার মনস্তাত্ত্বিকভাবে আপনার এখানে ভয়টা কমে যাবে। আর ২য় কথা হলো যে রিটার্ন সিলেবাস যেটা দেওয়া আছে, এই রিটার্ন সিলেবাসটার ২ টা আমি কথা বলব এটা সম্পর্কে। এই সিলেবাস যা আছে এটা হচ্ছে মানে এর চাইতে অনেক কম পড়লেও হয় সিলেবাসের মধ্যে যা আছে। আবার পুরোটা পড়লেও হবে না। কিভাবে হবে না? কারণ আউট অফ দ্যা সিলেবাস কিছু প্রশ্ন থাকে। সিলেবাসের বাইরে থেকেও কিছু প্রশ্ন থাকে। আবার সিলেবাসের সব টপিককে কভার করেও কিন্তু প্রশ্ন হয় না। তাহলে আমরা কি করতে পারি? সিলেবাস থেকে অনেক কিছুই আছে বাদ দিয়েও পড়তে পারি গাণিতিক যুক্তির মধ্যে। আবার কিছু আছে যেগুলো আমরা যেগুলো আউট অফ দ্যা সিলেবাস আসলে কোন জায়গা থেকে আসবে সেটার প্রস্তুতি নিবো কি নিবো না। সেটা হলো যারা আমরা এমনিতেই ম্যাথ কম পারি তারা তো এই সিলেবাসের মধ্যে এখানে তো কিছু টপিক কমায় ফেলা হয়েছে। এটার প্রস্তুতি নিতেই হিমশিম খাবো। তারা আবার আউট অফ দ্যা সিলেবাস কি পড়বো? যারা কিনা ম্যাথে ভালো পারেন, ম্যাথের টিউশন করান, তাদের ম্যাথের কোনো টেনশন নাই। তারা তো এগুলো ভালো পারবেনই। তারা আউট অফ দ্যা সিলেবাস ওই নবম, দশম শ্রেণীর সাধারণ গণিত, উচ্চতর গণিত সেগুলোও পড়তে পারেন। কারণ আমরা দেখেছি আউট অফ দ্যা সিলেবাসে যখন যায়, নবম, দশম শ্রেণীর সাধারণ গণিত বা উচ্চতর গণিতের যে মানে বিশেষ সিলেবাসের বাইরে থেকে যে টপিক গুলো আছে, ওই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন করে। তাহলে তাদের জন্য সেটা থাকবে। তাহলে এখানেও কিন্তু এইভাবে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করিয়ে দেওয়া হয়েছে মানে ক্লাসে। আর এখানে আবার আমার হ্যান্ড নোট যেটা গণিতের হ্যান্ড নোট পুরোটুকু, এই পুরোটুকু হ্যান্ড নোটটা দেওয়া আছে। সেখানে আবার অনেকগুলো ম্যাথ আছে আপনার মতো আপনি করতে পারবেন। ঠিক আছে? ওখানেও স্টার করে দেওয়া আছে কোনগুলো গুরুত্বপূর্ণ। আর ক্লাসে মেইনলি এখানে টাইপ ভাগ করে আসলে করে দেওয়া আছে। যাতে করে আপনি দেখা গেল যে ওখানে ম্যাথ আছে ৫০ টা, টাইপ দেওয়া হলো ৬০ টা। এই ৬০ টা টাইপ করলে ৫০ টা ম্যাথ কভার হয়। মানে একদম গুরুত্বপূর্ণগুলো। মানে যারা মানে ক্লাসে যা করা হয়েছে ওইটুকু পড়লে ওটা আপনার মিনিমাম প্রস্তুতি গণিতের জন্য। আর পিডিএফ এ তো আরো বহু আছে যে যত পড়তে পারেন তার সেটা সুযোগ আছে করার মানে ম্যাথ করার সুযোগ আছে।
তো এইভাবে দেখেন রেকর্ডেড, এটা আবার লাইভ বিন্যাস সমাবেশ সম্ভাবনা। এই ক্লাসগুলোতে মানে একটু সমস্যা আছে। রেকর্ডেড হয় নাই। এটা আবার নতুন করে লাইভ নেওয়া হবে। এগুলা আবার লাইভ রেকর্ডেড এভাবে কিন্তু চলবে। এবার ইংলিশটাও কিন্তু আবার নতুন করে নেওয়া হবে এটা। মানে আগেরগুলো যে ওইভাবে শুরু থেকে একটা সিলেবাস বলা হয়েছিল সেভাবে চলতেছিল। এবার এবং প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে। এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে। ইংলিশটাকে একদম নতুন করে সাজানোর চিন্তাভাবনা রয়েছে এবার। তো এইজন্য প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা এখানে লাইভ হবে। যা হবে ইংলিশে পুরোটাই লাইভ হবে। এটা গেল। তারপরে বাংলাদেশ বিষয়ে বলি। এখানেও সিঙ্গেল ফি কিন্তু পাশে লেখা আছে। এখানে যেমন ১,০০০ দেওয়া আছে। তো এখানেও কোন ক্লাস লাইভ, কোন ক্লাস রেকর্ডেড এটা বলা আছে। এখানেও পুরোটা পিডিএফ পাবেন। এখানে কিন্তু সময় বেশি কিন্তু খুব একটা আমরা পাচ্ছি না। খেয়াল করে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলোর জন্য আমরা কয়দিন আমরা পড়ছি। ২১ জুলাই, ২২ থেকে ২৩ জুলাই, ২৪, তারপরে এখানে ২৪ জুলাই আবার এখানে লাইভ রেকর্ডেড প্লাস লাইভ ক্লাসও হবে এখানে। তারপর ২৬ জুলাই পরীক্ষা, ২৭, ২৮, ২৯, ৩০, ১ আগস্ট। অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু করে ১ আগস্ট মূলত আমরা প্রস্তুতিটা নিচ্ছি। কয়দিন হচ্ছে এখানে? ৩ আগস্ট যদি ধরি যে ফুল সিলেবাসের মডেল টেস্ট আমরা দিচ্ছি। বেশি দিন কিন্তু হচ্ছে না। ১৩-১৪ দিনের মতো এখানে কিন্তু আমরা সময় পাচ্ছি বাংলাদেশ বিষয়াবলী পুরোটা কমপ্লিট করতে। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আসলে ঘাবড়ানোরও কিছু নাই। এই যা সিলেবাস আছে, যতটুকু সিলেবাস রয়েছে, বাংলাদেশ বিষয়াবলী প্রিলিতে আমরা হিউজ পড়া পড়েছি। এটাই আমাকে হেল্প করবে। এখানে ১৬ দিন যা আছে, এখানে ১৬ দিন জাস্ট মনোযোগ দিয়ে এর সাথে থাকলেই কিন্তু এটা পুরোপুরি কভার হয়ে যাবে। কারণ বাংলাদেশ বিষয়াবলীর কোন তথ্যই আমাদের জন্য নতুন না। প্রিলিতে যা পড়েছি দেখেন আপনি অধ্যায়ের নামগুলো দেখলেই বুঝতে পারবেন। ভৌগোলিক পরিচিতি আপনি ভূগোলের মধ্যে পড়েছেন, জনসংখ্যা পড়েছেন, ইতিহাস সংস্কৃতি পড়েছেন, ইতিহাসের কথা প্রাচীনকালের ইতিহাস থেকে সমসাময়িক কালের ইতিহাস। ওর মধ্যে স্বাধীনতা যুদ্ধেও ছিল, অর্থনীতির অধ্যায়ও পড়েছেন, সংবিধানও পড়েছেন, সরকারও পড়েছেন। পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়েছেন। তারপরে পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা এগুলো কিন্তু পড়ে এসেছেন। তারপরে জেন্ডার ইস্যু এগুলো কিন্তু বিভিন্নভাবে পড়েছেন। সমসাময়িক যোগাযোগ, বিশ্বায়ন এবং বাংলাদেশ। যোগাযোগের মধ্যে আইসিটির কিছু বিষয় আছে। এগুলো কিন্তু আপনার দেখা যাবে যে বাংলা সিলেবাসটা খুব বেশি কঠিন লাগবে না। এই সিলেবাস যা আছে এই সিলেবাস গুলো থেকেই আসলে আমি বলছি কি যে আমার ওভারঅল বিসিএস সিলেবাসে 60% প্রশ্ন কমন পড়লেই বাদবাকিটা লিখে ফেলতে পারবো। তো এখানেও 60 থেকে 70% প্রশ্ন কমন পড়লে বাদবাকি ফুল অ্যান্সার করে আসা যায়। হয়তোবা একদম আনকমন প্রশ্ন যেটা আপনি কখনো শোনেন নাই সেটা বাদ দিয়ে আপনি লিখে আসলেন। ঠিক আছে? দেখেন, এখন আপনাদের কিছু প্রশ্ন পেয়েছি। নওশীন যারা বলেছেন, "ভাইয়া ৪৭ তম প্রিলি এবং রিটেন একসাথে কেমনে প্রিপারেশন নেয়া যাবে? আপনার প্রিলি প্লাস রিটেন এর কম্বাইন্ড কোনো কোর্স আছে কিনা একটু জানান। যেহেতু এখন রিটেনের সময় কম দেয়, কেমনে রিটেনের প্রিপারেশন আগায় রাখা যায় কিছু সাজেশন দেন।" সাজেশনের ক্ষেত্রে ১ম এই বললাম যে যদি রিটেনের প্রিলির যে আপনার রেজাল্ট হলো আজকে, এখন আপনার নাম্বার যদি কাছাকাছি থাকে ১০০ র বেশি যদি থাকে, আপনার প্রিলির প্রস্তুতি শুরু থেকে নেওয়ার তেমন কিছু থাকে না। ১১০-১২ এরকম যদি থাকে বা ১০৫ ও যদি থাকে, আপনি রিটেনটা এই সুযোগে আগায় নেন। এই কোর্সের সাথে ভর্তি হয়ে ৩ মাস আপনাকে অন্য কোনো কোর্সের দিকে আপনার মানে প্রিলির কোর্স এখন করার দরকার নেই। জাস্ট রিটেন কোর্সটা মনোযোগ দিয়ে করে শেষ করে ফেলেন। তাহলে আগায়া গেল এটা। আর প্রিলি রিটেন কম্বাইন্ড কোর্স এই ধারণাটাই একটা ভুয়া ধারণা। প্রিলির প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে আপনি লিখিত প্রস্তুতি আগায় রাখেন। সেটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু হলে হইতে পারে। যে আপনি কোনো একটা প্রিলিতে বসার আগে আপনি প্রিলির প্রস্তুতি শেষ করলেন, লিখিত প্রস্তুতিও কিছু আগায় রাখলেন। সেটা করা যায়। কিছু কমন টপিক আছে প্রিলি এবং লিখিতর ক্ষেত্রে সেটা তো আমি প্রিলির প্রস্তুতির সময় প্রিলির কোর্সেই বলে দিছি। বলে দেই। সেই টপিকগুলো হাইলাইট করে দেই ওইভাবেই এবং সেটা গুরুত্ব দিয়ে পড়তে বলি। তাহলে প্রিলির সময় কিন্তু লিখিতের সাথে যে মিলটা আছে সেটা কিন্তু প্রিলির কোর্সেই কাভার হয়ে গেল। ঠিক আছে? ঐটুকু নলেজ কিন্তু আপনার হইলো যে এই বিষয়টা হয়তোবা আপনি লিখিত তো আপনি পাবেন। আমি সেটা বলে দেই। সেটা এই জায়গা থেকে একটু গুরুত্ব দিয়ে পড়েন। সেটা তো বলেই দেওয়া হচ্ছে। এখন এর বাইরে প্রিলির জন্য আলাদা সিলেবাস আছে, লিখিতের জন্য মানে যদি আমি ধরি 30% বাদ দিই, বাদবাকি তো 70% তো আলাদা। তো প্রিলির জন্য আলাদা পড়তে হচ্ছে আপনাকে সেইভাবে আপনাকে ক্যাপাবল হইতে হচ্ছে। নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। রিটেন এর জন্য আলাদাভাবে প্রস্তুত করতে হচ্ছে। কারণ প্রিলির পড়া একরকম, প্রিলির পড়াটা পুরোটুকু মুখস্থ রাখতে হয় না। মানে একটু ধারণা থাকলেও হয়। রিটেনের পড়াটাও তাও ধারণা থেকে বানায় লিখতে হয়। কাটাই সবকিছু হইতে হয় না। তো একটু তো
মানে কিছু 30% মিল থাকলেও 30% এর পরে গিয়ে তো একটু আলাদা আছে। যদিও সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে মানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি পার্টটা প্রিলিতে যা পড়বেন ওইটাই রিটেনে কাজে লাগবে। মানে জাস্ট 5% একটু চেঞ্জ আছে। ওইটা বাদ দিয়ে। এইজন্য আপনার যেটা বেটার হয় যে প্রিলির প্রস্তুতির ফাউন্ডেশন বা প্রস্তুতিটা ভালোভাবে কমপ্লিট করার পরে আপনি লিখিত প্রস্তুতিটা নেন। ২ টা একসাথে শুরু করলে কোনটাই হবে না। ধরেন প্রিলি লিখিত কম্বাইন্ড কোর্স শুরু করল। জাস্ট কমন টপিক গুলো নিয়ে পড়ায় দিল কোন জায়গায়। তাহলে আপনার প্রস্তুতির কতটুকু কমপ্লিট হবে? 30% প্রস্তুতি কমপ্লিট হবে ভালোভাবে। তারপরে তো আপনাকে রিটেনের জন্য আবার আলাদা করে প্রস্তুতি শুরু করতে হবে। মানে প্রিলির জন্য। আবার রিটেনের জন্য আলাদা করে প্রস্তুতি শুরু করতে হবে। ২ টা একসাথে শুরু করলে, প্রিলি এবং লিখিত একসাথে শুরু করলে কখনোই ২ টা ভালোভাবে শেষ হবে না। অবশ্যই ২ টা আলাদা, আলাদা করে যদি আপনি পড়েন, তাহলেই কিন্তু সম্ভব যে প্রিলির প্রস্তুতি কমপ্লিট করে ফেললেন। এমন না যে আপনার প্রিলির প্রস্তুতি কমপ্লিট, রিটেনের সময় আছে এখনো ১০ মাস। ৮-১০ মাস। আপনি খালি প্রিলি পড়তেছেন, প্রিলি পড়তেছেন, প্রিলি পড়তেছেন। এটা দরকার নেই। আপনার প্রিলির প্রস্তুতি কমপ্লিট। তারপরে গিয়ে আপনার সময় আছে ধরেন আ বা ৭-৮ মাস আরো আপনার প্রিলির সময় আছে। এর মধ্যে আপনি ৩ মাস রিটেন পড়েন, আগায় নেন। তারপরে গিয়ে পরের ৪ মাস আবার প্রিলি পড়েন। এইভাবে নেন। বিশেষ করে উদাহরণটা আরো বেশি পারফেক্ট হবে এবার যারা প্রিলি টিকলেন না। পরের প্রিলি হবে মার্চে। এখন থেকে আবার কি ওই প্রিলির পড়া যারা ১১০ পেয়েছেন, পেয়েও পারলেন না যারা। এখন থেকে প্রিলি পড়া পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এটা কি ওয়াইজ ডিসিশন হবে? হবে না। তো ডেফিনিটলি এখন থেকে রিটেনের পড়াটা পড়ে আগায় রাখেন। যদি এই সিলেবাসের সাথে যেতে পারেন, তাহলে অবশ্যই এটা কিন্তু কমপ্লিট করা যাবে রিটেনটা। তো কমপ্লিট করে নিলেন। তারপরে আবার প্রিলির পড়া পড়েন। আপনার এখানে রিটেনের টেনশনটা কমে গেল। পরে আবার প্রিলি আবার আরামসে পড়তে পারবেন। রিটেনের প্রস্তুতি নেওয়া থাকলে প্রিলিতেও আপনি আল্টিমেটলি ৫-৭ নাম্বার এমনি বেশিই পাবেন। এটা হেল্প করবে যখন রিটেনের সিলেবাসটা কভার করবেন। তো এটা এইভাবে করেন। রোমানা রহিম বলেছেন, "ভাইয়া ৪৬ এর সবগুলা ক্লাস আমি শেষ করতে পারিনি। এখন কি প্রিলি প্লাস রিটেন একসাথে নিতে পারবো? রিটেনে তো কম সময় পাওয়া যায়।" একই কথা বলেছি। সেম কথাই আপনার জন্য সেম কথাই। যে পরামর্শ দিলাম একই কথা। আচ্ছা। এরপরে যেটা আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে এখানে মেক্সিমাম পড়া নতুন পড়তে হয়। মেক্সিমাম পড়া নতুন পড়তে হয়। তবে মেক্সিমাম মানে 50-50 আমি ধরব। কারণ যে এম্পিরিক্যাল ইস্যুটা একদম নতুন পড়তে হয়। এম্পিরিক্যাল ইস্যু। তবে সেগুলোর হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভালো করে জানেন তাহলে আপনার জন্য ইজি হয়। কনসেপচুয়াল পার্ট যেটা আছে সেই পার্টের মধ্যে যে ৭ টা অধ্যায় ৭ টা অধ্যায় রয়েছে, হ্যাঁ? এই ৭ টা অধ্যায়ের কিন্তু কিছু বেসিক পড়া আছে যেগুলো ফিক্সড। সেই ক্লাসগুলো রেকর্ডেড আছে, পিডিএফও ফিক্সড পার্ট আলাদা করে দেওয়া আছে। কিন্তু এখানেও কিন্তু নিত্য নতুন একটা টপিক এড হয়। আন্তর্জাতিক পরিকল্পনা পরিক্রমায় নতুন, নতুন ঘটনা এড হয়। নতুন, নতুন ডিপ্লোম্যাটিক ক্রাইটেরিয়া গুলো যোগ হয়। সে জায়গাগুলো থেকে নতুন, নতুন টার্ম চলে আসে। সেই টার্ম গুলোর প্রস্তুতি নিতে হয়। সেটার জন্য লাইভ ক্লাস থাকবে আলাদা করে। তাহলে এই পার্টটুকু ৪০ মার্কের জন্য এটার জন্য মেক্সিমাম রেকর্ডেড ক্লাস মানে এটা মানে ওই বেসিক পার্টের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ও আলাদা করে থাকবে। কিন্তু এখানে নতুন কিছু এড হবে, ওটার জন্য আবার ক্লাস থাকবে, আবার সেটার জন্য আবার নতুন করে পিডিএফ দেওয়া হবে। সেটা। কিন্তু এখানে যে এম্পিরিক্যাল ইস্যুর মধ্যে কিন্তু এখানে বিগত সালের পিডিএফ কিন্তু কাজে লাগবে না। বিগত পিডিএফ গুলো। ঠিক আছে? খুব একটা কাজে লাগবে না। কিছু ফিক্সড প্রশ্ন থাকে, সেগুলো থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে না। তবে এখানে নতুন, নতুন প্রশ্নই আসে। এইজন্য সবগুলো ক্লাস কি হবে? এখানে লাইভ হবে। যে টপিক গুলো আছে এবং সেগুলোর পিডিএফও আলাদা করে তৈরি করে, নতুন করে পিডিএফ তৈরি করে সেগুলো দেওয়া হবে। তো এইভাবে যদি খেয়াল করেন যে ১২ আগস্ট পর্যন্ত এখানে পড়ানো শেষ হচ্ছে। ১৫ই আগস্ট গিয়ে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে আসলে পড়ানোর কিছু নাই। প্রিলিতে যা পড়েছেন ওটা দিয়েই হবে। জাস্ট একটা এখানে পরীক্ষা নেওয়া হবে। খেয়াল করে দেখেন যদি লিখিত পরীক্ষার ডেট হয়, একটা মানে এখানে আমাদের সার্কুলার আজকে রেজাল্ট তো বলে দিল যে আগস্টে পরীক্ষা হবে। এখন আগস্টের শেষে হবে না, মিডলে হবে না, শুরুতে হবে এটা তো জানি না। শেষে হইলে এইভাবেই আমাদের চলবে। এভাবেই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। মিডলে হইলে একটু কমায় ফেলতে হবে আমাদের। মানে ডিউরেশনটা। আর যদি শুরুতে হয় তাহলে আরো একটু কমায় ফেলতে হবে। মানে তারিখটা তখন সেভাবে চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জের বিষয়গুলো তো একদম হুট করে না যে পরীক্ষার ১০ দিন আগে জানায় দিবে, এমন না। এটা মিনিমাম আ ৪০-৫০ দিন আগে আমরা এটা জানতে পারবো। তখন তো এটা ডিসিশন নেওয়া আমাদের জন্য সুবিধা হবে। সেভাবে কিন্তু এভাবে তখন সিলেবাসটা কমপ্লিট করা যাবে।
এই তো বিষয়গুলো ছিল। যেগুলোর যে কোর্স ফি যেগুলো দেওয়া আছে সেগুলো সব এককালীন থাকবে। যেটার যে কোর্স ফি দেওয়া আছে সেইভাবেই আপনারা ভর্তি হয়ে যাবেন। আর এখানে আবারও বলে ফেলি যে ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্স যেটা শুরু হবে ১৫ মে থেকে। লিখিত ফুল প্রোগ্রাম শুরু হবে ৪৬তম বিসিএস প্রিলি, এটা ১৪ মে থেকে। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের নতুন ব্যাচ ১ মে থেকে শুরু হয়েছে। আর ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ ৪৭তম বিসিএস এর। এই ৪ টা রানিং ৮ মে থেকে শুরু হবে। পরেরগুলোর ক্ষেত্রে পরেরগুলো এটা ভবিষ্যতের কোর্স। এখন সময় সাপেক্ষে কেমন সময় পাওয়া যায় সবকিছুর উপর নির্ভর করে এগুলো আসবে। কিন্তু এই পর্যন্ত তো রানিং আছে, ভর্তিও রানিং আছে। ২ টা কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। আর ২ টা শুরুর অপেক্ষায় আছে ১৪ মে থেকে আর ১৫ মে থেকে। ৪৬তম লিখিত ফুল কোর্স আর ৪৭তম প্রিলি মেইন কোর্স। এই তো বিষয়গুলো ছিল। এখন মোটামুটি আমার পক্ষ থেকে আমি সবই বলে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কোর্স সম্পর্কে লিখিতটা আরো ডিটেইলস এ বলেছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেটা এখন করতে পারেন। পরবর্তীতে মেসেঞ্জারে মেসেঞ্জারে জানাইতে পারেন। মেসেঞ্জারে জানাইলে বেটার হয়। আর এখন কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়েছে। যদি কারো কোনো কোর্সে ভর্তি হওয়া রিলেটেড কোনো কনফিউশন থাকে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে? আর একান্তই যদি কোনো ক্ষেত্রে আমার সাথে কথা বলার প্রয়োজন হয় পড়াশোনা রিলেটেড, সেটা আমার আগের যে নাম্বারটা ছিল সেটাতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। ঠিক আছে? সেই নাম্বারটা এখানে দেয়া আছে। যেটা স্পেশালি আমার দরকার। যে পড়াশোনা জাস্ট পড়াশোনা রিলেটেড। পড়াশোনা রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড সেটা জাস্ট আমাকে নক করবেন পার্সোনাল এখানে। মানে আগের যে নাম্বারটা ছিল সেটাতে। আর নতুন যে নাম্বার পেজে এড করে দেওয়া হয়েছে, পোস্টও করা হয়েছে, ওইটাতে ভর্তি রিলেটেড যেকোনো সমস্যা রিলেটেড যত কিছু সব ওইটাতে আপনি ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। যে নাম্বার চেঞ্জ হয়েছে যেহেতু আমার ব্যক্তিগত ব্যস্ততা বাড়বে, তো আমি এইজন্য পুরোটা ডিল করতে পারবো না। ওই সাইডটা আমি পুরোটা আলাদা করে দিয়েছি। লাইভে এহসান আলোকে একটু ধন্যবাদ দিয়ে দিই। একটা বহু বড় একটা রিভিউ লিখছে প্রিলিতে টিকার পরে। এই যে এখানে অনেক বড়। এটা রিকমেন্ড করা আছে। এটা পুরোটা দেখবেন। পুরোটা দেখলে নতুন যারা আছেন তাদের গাইডলাইন হিসেবে কাজ করবে কি, কি লিখছে। হ্যাঁ? মোটামুটি আমি বলেছিলাম নতুনদের নির্দেশনা দিয়েও যেন কিছু জিনিস লেখা হয়। সেটা লিখেছে। সেই জিনিসটা আপনারা সবাই পড়ে ফেলবেন। যারা কিনা এখানে নাম্বার একটু কম পাইলেন, সাময়িকভাবে ব্যর্থ হলেন, প্লাস নতুন যারা পরীক্ষা দিবেন তারা এই লেখাটা পড়বেন। না ক্যান্ডিডেট হিসেবে যারা এবার ১ম বার প্রিলি দিয়ে যে টিকলো, তো তার একটা অভিজ্ঞতা বা সে কিভাবে পড়েছে সেই জায়গাটা শেয়ার করেছে। সেটা আপনারা পড়বেন, পড়ে দেখবেন। পেজে রিকমেন্ডেড অবস্থায় আছে এটা। পেজে গেলে এখানে দেখতে পাবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এখন করতে পারেন। আর সাথে এরপরে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় তাহলে অবশ্যই সেটাও ইনবক্সে জানাবেন। আচ্ছা ওটা বিসিএস প্রিপারেশন উইথ ডক্টর স্বাধীন ওই গ্রুপে গেলেও আপনারা দেখতে পাবেন। আমি এপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো মাথায় রেখে সামনের দিনের গোল বা প্ল্যান সেট করবেন। আপনারা সফল হলেই রিটেন পাস করুক বা ক্যাডার হোক।
তারপরেও কিছু বাইন্ডিংস থাকবে, সবার সক্ষমতা সেই পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু চেষ্টার জায়গা থেকে যেন কোনো ত্রুটি না থাকে। এই বলে আমি আজকের মতো লাইভটা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।